ওকে, তাহলে অর্গানিক আইসোমারিজম, আইসোমার জিনিসটা কি? তাহলে আইসোমার অর্গানিক আইসোমারিজমে আমরা মেনলি কি জিনিসটা দেখেছিলাম? অর্গানিক আইসোমারিজমের মেন পয়েন্টটা ছিল সেম মলিকুলার ফর্মুলা হবে কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার বা ডিফারেন্ট জিওমেট্রি বা ডিফারেন্ট অপটিক্যাল রোটেশন, এরকম ডিফারেন্স থাকবে। দুটো মলিকুলার ফর্মুলা সেম হবে কিন্তু তাদের মধ্যে স্ট্রাকচারে, জিওমেট্রিতে বা অপটিক্যাল রোটেশনের নেচারে, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ বিভিন্ন পয়েন্টের ডিফারেন্স থাকবে, সেই জিনিসটাকে বলা হয়েছিল আইসোমার। তাহলে আমরা কোনো আইসোমারের ডিটেলে যাচ্ছি না, আমরা আইসোমারগুলো সম্পর্কে এক্স্যাক্টলি স্পেসিফিক জিনিসগুলো দেখছি যেগুলো আমরা আলাদা করে ক্লাসে স্টাডি করিনি অতটা ডিটেলে। যেমন চেন আইসোমারিজম আমরা কি সেটা এখন বলবো না, ঠিক আছে? চেন আইসোমারিজম অলরেডি তোমরা জানো কি জিনিস। সো চেন আইসোমারিজমের ব্যাপারে কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলবো যেগুলো কোয়েশ্চেন্সের জন্য আমাদের জরুরি, ঠিক আছে? যে এই জিনিসটা চেন আইসোমারিজমের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এই জিনিসটা পজিশন আইসোমারিজমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সো এক্স্যাক্টলি আমরা ফ্যাক্টসগুলো তুলছি যেগুলো বিভিন্ন আইসোমারিজমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সেই আইসোমারিজমটা কি জিনিস সেটা আমরা নর্মাল ক্লাসে ডিসকাস করেছি, এখানে ডিসকাস করছি না। সো চেন আইসোমার, যখনই আমি চেন আইসোমার বলবো তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে ব্রেনে ওই মেমোরিটা রিকল করে নেওয়া যে চেন আইসোমার মানে চেন লেন্থে ডিফারেন্ট হবে, এরকম আইসোমারের কথা বলা হচ্ছে, ঠিক আছে? যত তুমি যদি রিকল করে নাও তাহলে তোমার এখানে রিলেট করতে সুবিধা হবে। সো চেন আইসোমারিজমের জন্য প্রথম পয়েন্টটা হচ্ছে চেন আইসোমারিজম খালি হাইড্রোকার্বনদের জন্যই মেনলি দেখা যায়, ঠিক আছে? সো যখনই অপশনসে দিয়ে দেবে চেন আইসোমারিজম ইজ শোন ইন, চারটে অপশন অ্যালডিহাইড, কিটোনস, হাইড্রোকার্বনস এন্ড এল, তখন তুমি হাইড্রোকার্বন অপশনটা চুজ করবে, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো দেখছি আমরা। চেন আইসোমারিজম মেনলি দেখতে পাওয়া যায় হাইড্রোকার্বনদের জন্য এবং সেখানে মিনিমাম 4টে কার্বনের চেন থাকতে হবে তবে তারা আইসোমারিজম শো করতে পারবে। 3টে কার্বনের চেনওয়ালা হাইড্রোকার্বন দ্যাট ইজ প্রোপেন, এই অবধি কোনো আইসোমারিজম পসিবলই নয়। মিনিমাম 4টে কার্বনের চেন থাকতে হবে, দ্যাট ইজ বিউটেন ইজ দ্য মিনিমাম কম্পাউন্ড যার কিনা আইসোমারটা হবে 2মিথাইল প্রোপেন। বিউটেন ইজ 4টে কার্বনের চেন, 2মিথাইল প্রোপেন 3টে কার্বনের চেন উইথ আ ব্রাঞ্চ, ঠিক আছে? তাহলে প্রোপেন আর বিউটেন অ্যান্ড 2মিথাইল প্রোপেন এটা হচ্ছে ফার্স্ট চেন আইসোমার হবে আমাদের হাইড্রোকার্বনের সিরিজের মধ্যে। তাহলে মিনিমাম 4টে কার্বন থাকতে হবে এবং সেটা হাইড্রোকার্বনের মধ্যে দেখতে পাওয়া যাবে। চেন আইসোমাররা ফিজিক্যাল প্রপার্টিতে ডেফিনেটলি ডিফার করে, বাট কেমিক্যাল প্রপার্টি সিমিলার আর ডিসিমিলার হতেই পারে। ফিজিক্যাল প্রপার্টি মানে মাস, মলিকুলার ওয়েট, ডেন্সিটি, এগুলো ডেফিনেটলি ডিফার করে যাবে কারণ মলিকুলার ফর্মুলা আলাদা হয়ে মলিকুলার ফর্মুলা সেম হলেও তার স্ট্রাকচার আলাদা হয়ে যাচ্ছে। স্ট্রাকচার আলাদা মানে কারো চেন লেংথ আলাদা, কারো কম্প্যাক্টনেস বেশি, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনগুলো ডিফারেন্ট হয়ে যাবে, সেই কারণে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অ্যান্ড সেই রিলেটেড ফিজিক্যাল প্রপার্টি সব ডিফারেন্ট হতে চলেছে। কিন্তু যেহেতু সবগুলোই হাইড্রোকার্বনেরই পার্ট তাই কেমিক্যাল প্রপার্টি টু সাম এক্সটেন্ট সেম থাকবে কারণ সবগুলোই হোমোলোগাস সিরিজে পড়ে যাচ্ছে, রাইট? সো কেমিক্যাল প্রপার্টি টু সাম এক্সটেন্ট সেম থাকবে কিন্তু ফিজিক্যাল প্রপার্টি ডেফিনেটলি ডিফারেন্ট হবে। হাইড্রোকার্বনদের জন্য দেখা যায় 4টে মিনিমাম চেন থাকতে হবে। ক্লিয়ার? চেন আইসোমারের ব্যাপারে। পজিশন আইসোমারের ব্যাপারে কিছু ফ্যাক্টস। হ্যাঁ বলো। ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট এই কারণে হয় কারণ ধরো চেন আইসোমারের একটা ধরো 4টে কার্বনের লম্বা চেন আছে, একটাতে 3টে কার্বনের চেন আছে, একটা ব্রাঞ্চ আছে। তাহলে যেটা 4টে কার্বনের চেন আছে এটা কেমিক্যাল বন্ডিং যখন পড়বে তখন ক্লিয়ার হবে পুরো ব্যাপারটা। 4টে কার্বনের যখন চেন আছে তখন সেটার সারফেস এরিয়া অনেক বেশি থাকে, আর 3টে কার্বনের চেন সঙ্গে একটা ব্রাঞ্চ আছে তার সারফেস এরিয়া অনেক কম থাকে। আর সারফেস এরিয়া যত বেশি হয় তত দুটো মলিকুলের মধ্যে এরিয়া অফ কন্ট্যাক্ট বেশি হয়, যত এরিয়া অফ কন্ট্যাক্ট বেশি হয় তত ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়, আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হলে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সবই বাড়তে চলেছে। এই কারণে সারফেস এরিয়া বেশি হয়। যাদের লিনিয়ার চেন আছে, যাদের ব্রাঞ্চিং আছে তারা কম্প্যাক্ট হয়ে যায়, তাদের সারফেস এরিয়া কমে যায়। তাই লিনিয়ার চেন যেখানে থাকবে বেশি সেখানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এগুলো বেশি হবে কারণ সারফেস এরিয়া বাড়ছে। তাই ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট ইজ দুটো মলিকুলের মাঝখানে এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়ছে যে কারণে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে। এরিয়া অফ কন্ট্যাক্ট বেশি মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। আর যেখানে ব্রাঞ্চিং বেশি থাকছে সেখানে কম্প্যাক্টনেস চলে আসছে, কম্প্যাক্টনেস এসে যাওয়া মানে সারফেস এরিয়া ফল করে যাওয়া। সারফেস এরিয়া যদি ফল করে যায় তাহলে এরিয়া অফ কন্ট্যাক্টও কমে যাবে দুটো মলিকুলের মধ্যে এবং এই অবস্থায় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও ড্রপ করবে, তাই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ড্রপ করবে। সো এটা হচ্ছে মেন ফিজিক্যাল প্রপার্টি অ্যাবাউট সারফেস এরিয়া উইথ রিলেটেড টু তোমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ঠিক আছে? সো এবং তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল ভলিউম যদি কম হয়, যে সারফেস এরিয়া যেখানে কম, যেখানে ব্রাঞ্চিং আছে সেখানে ভলিউম কম মানে সেখানে ডেন্সিটি একটু হাই হবে, ঠিক আছে? সো দিস আর দ্য ফিজিক্যাল প্রপার্টিজ যেগুলো ভ্যারি করবে। আচ্ছা চলে আসছি পজিশন আইসোমারিজমে। পজিশন আইসোমারিজম কারা কারা শো করবে না? সায়ানাইড শো করবে না, অ্যালডিহাইড শো করবে না, কার্বক্সিলিক অ্যাসিড শো করবে না। এরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং তাদের ডেরিভেটিভ। কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যা যা পাওয়া যাচ্ছে, COOH এটা কার্বক্সিলিক অ্যাসিড, সেখানে CONH2 অ্যামাইড, COCl অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে? অ্যাসিড
হ্যালাইড যেগুলো আছে, সো এরা এস্টার CrCOOR, তো যতগুলো অ্যাসিড ডেরিভেটিভ আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থেকে আর যা যা পাওয়া যাচ্ছে, সো কার্বক্সিলিক অ্যাসিড এবং তাদের গ্রুপ থেকে যা যা পাওয়া যাচ্ছে সেই ডেরিভেটিভ গুলো কখনোই পজিশন আইসোমারিজম শো করবে না, কারণ ইউজুয়ালি তারা দেখবে টার্মিনাল পজিশনেই থাকে, যে টার্মিনাল পজিশনেই অলওয়েজে আছে। CHO স্টার্টই হচ্ছে টার্মিনাল কার্বন দিয়ে, রাইট? COOH স্টার্টই হচ্ছে টার্মিনাল কার্বনে। তো যদি দুটো একটা ফাংশনাল গ্রুপ অলওয়েজ টার্মিনাল পজিশনে থাকে, তার পজিশন কোনোদিন অল্টারিত হবে না, সে তো অলওয়েজ টার্মিনাল পজিশনেই জিনিসটা দিয়ে স্টার্ট হচ্ছে। ক্লিয়ার? তো এরা কখনোই পজিশন আইসোমারিজম শো করবে না। অ্যালডিহাইড, সায়ানাইড, কার্বক্সিলিক অ্যাসিড এরা পজিশন আইসোমারিজম শো করবে না। কোনো একটা কম্পাউন্ডে চেইন আইসোমারিজম এবং পজিশন আইসোমারিজম একসাথে দেখা পাওয়া পসিবল নয়। মানে যদি একটা কম্পাউন্ড আছে যেখানে চেইন আইসোমারিজম দেখতে পাওয়া যাচ্ছে, ওই কম্পাউন্ডে ওই দুটো কম্পাউন্ডের মধ্যে যারা চেইন আইসোমার একে অপরের, তারা একে অপরের পজিশন আইসোমার হতে পারবে না। আবার যারা একে অপরের পজিশন আইসোমার, তারা কোনোদিনই একে অপরের চেইন আইসোমার হতে পারবে না, ভাইসি ভার্সা। ঠিক আছে? সো একই সাথে একটা পেয়ার অফ আইসোমার, তাদের মধ্যে চেইন আইসোমারজিমও দেখা যাবে, ওই সেম পেয়ার অফ আইসোমার্স তাদের মধ্যে পজিশন আইসোমারজিমও দেখা যাবে। দিস ইজ নট পসিবল। ক্লিয়ার? আচ্ছা, আর কি বলছে? বলছে ডিফারেন্স ইন দ্য পজিশন অফ গ্রুপস অফ অ্যাটম দিস আইসোমার্স শুড ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি। এদের ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্স থাকে, কিন্তু এদের কেমিক্যাল প্রপার্টিজ মোর অর লেস সেম থাকে। কেন? দেখো, পজিশন আইসোমারিজমে ডাবল বন্ডের পজিশনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ডাবল বন্ড তো আছে না, OH এর পজিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু অ্যালকোহলের OH গ্রুপটা আছে না। কোনো একটা জিনিসের ব্রোমিনের পজিশন চেঞ্জ হচ্ছে, সো পজিশন চেঞ্জ হওয়াতে তার ফাংশনাল গ্রুপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে না, তাই কেমিক্যাল প্রপার্টিজ মোর অর লেস সেম থাকবে। যেখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডটা ফার্স্ট পজিশনে থাক আর থার্ড পজিশনে থাক, ডাবল বন্ড আছে মানে সে মার্কোনিকফ রুল ফলো করবে, ইয়েস অর নো? সেই ডাবল বন্ডের অ্যালকিনের যা যা প্রপার্টি সেগুলো শো করবে, ইয়েস অর নো? তার মানে ডাবল বন্ড যে যখনই কোনো একটা পজিশন আইসোমারজিম বলবো যেখানে বাকি জিনিসটা মেন ফাংশনাল গ্রুপটা সেম আছে, সেখানে ফিজিক্যাল প্রপার্টির কিছু ডিফারেন্স আসতে পারে কারণ পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কেমিক্যাল প্রপার্টি সেখানে একই রকম ভাবে মোর অর লেস সেমই থাকবে, অলমোস্ট সেমই থাকবে, কারণ ফাংশনাল গ্রুপটা সেম থাকছে। যে গ্রুপটারই পজিশন চেঞ্জ হচ্ছে গ্রুপটা সেম থাকছে, একই গ্রুপ ডিফারেন্ট পজিশন থাকছে, সো কেমিক্যাল প্রপার্টি সেক্ষেত্রে সেম থাকবে। সো দিজ আর দ্য মেন আইসোমারিজম অ্যাবাউট দ্য পজিশন আইসোমারিজম। পরেরটা চলে আসছি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আচ্ছা, ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের মেন পয়েন্টটা কি? বলছে যে সেম মলিকুলার ফর্মুলা কিন্তু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, তাদেরকে বলা হচ্ছে ফাংশনাল আইসোমারিজম। এই ফাংশনাল আইসোমারিজম তারা তাদের কেমিক্যাল প্রপার্টি টু সাম এক্সটেন্ট সেম হবে। কেন? তারা সিমিলার অ্যাপ্রোচ দেখাবে টুয়ার্ডস দ্য পার্টিকুলার রিএজেন্ট, যে কারণে তাদের কেমিক্যাল অ্যাপ্রোচ, কেমিক্যাল নেচার সেম হবে। ফর এক্সাম্পল, একটা ফাংশনাল গ্রুপ আইসোমার দেখে নিচ্ছি, এটা একটা অ্যালকোহল মলিকুল CH3CH2OH। আমরা জানি অ্যালকোহলের সঙ্গে ইথার অলওয়েজ ফাংশনাল গ্রুপ আইসোমারিজমে আসে, তাহলে ইথারের ফর্মুলা হচ্ছে CH3OCH3। এই দুটো প্রথমে দেখে নাও এরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম হ্যাঁ কি না। দুজনেরই মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু দুজনের কি ডিফারেন্ট হয়ে গেছে? ফাংশনাল গ্রুপটা আলাদা হয়ে গেছে। একটাতে OH ফাংশনাল গ্রুপ আছে তাই এটা অ্যালকোহল হয়েছে, অন্যটাতে অক্সিজেনের দুই দিকে দুটো অ্যালকিল গ্রুপ আছে তাই এটা কি হয়েছে? ইথার হয়েছে। তাহলে ফাংশনাল গ্রুপটা যদিও বা ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু দুটোতেই বেসিক অক্সিজেনের উপরে লোন পেয়ার আছে কিনা? এমন তো না যে লোন পেয়ারটাই নেই, অক্সিজেনের উপরে দুটোতেই যদি বেসিক লোন পেয়ার থাকে তাহলে এই অক্সিজেনে H+ এর প্রেজেন্সে রিঅ্যাক্ট করবে, এই অক্সিজেনে H+ এর প্রেজেন্সে রিঅ্যাক্ট করবে, হ্যাঁ কি না? তার মানে বেসিক রিঅ্যাকশনটা দু ক্ষেত্রেই সেমই হতে চলেছে, কারণ দুটোতেই সেম ওয়েতে বন্ডিংটা আছে, সেম ওয়েতে তোমার ফাংশনাল গ্রুপগুলো বিলং করছে। অর্থাৎ ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে ঠিক কথা, একটা অ্যালকোহল হয়ে গেছে, একটা ইথার হয়ে গেছে, কিন্তু ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হয়ে গেলে ওই পার্টিকুলার অ্যাটমটা তো ওই তার নেচার নিয়ে এক্সিস্ট করছে। তাহলে অ্যাজ লং অ্যাজ অক্সিজেন অ্যাটম ইজ দেয়ার, লোন পেয়ার যাবে H+ এর প্রেজেন্সে, লোন পেয়ারের সঙ্গে অ্যাটাক করবেই এবং লোন পেয়ারের সঙ্গে H+ এর একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হবেই। দিস ইজ দ্য প্রোটনেশন অফ অ্যালকোহল, দিস ইজ দ্য প্রোটনেশন অফ ইথার। প্রোটনেশন অফ অ্যালকোহল হয়েছে, প্রোটনেশন অফ ইথার হয়েছে। এরপরে নিউক্লিওফাইল এখানে এই কার্বনে অ্যাটাক করবে, এটা বেরোবে, আর নিউক্লিওফাইল এখানে আইদার এই কার্বনে অ্যাটাক করলে ওটা বেরোবে, আর এই কার্বনে অ্যাটাক করলে এটা বেরোবে। এম আই ক্লিয়ার? সো রিঅ্যাকশনটা কিন্তু সেম হইতে হবে, মানে বেসিক প্রিন্সিপালটা সেম থাকবে। এই কার্বনের নিউক্লিওফাইল অ্যাটাক করলে এই পুরো গ্রুপটা বেরিয়ে যাবে, আর এই কার্বনের নিউক্লিওফাইল অ্যাটাক করলে ওই পুরো গ্রুপটা বেরিয়ে যাবে। আর ওখানে হচ্ছে এই কার্বনে যদি অ্যাটাক আসে নিউক্লিওফাইলে তাহলে ওই গ্রুপটা বেরিয়ে যাবে, একই রকম। এখানে এইদিকে আর কোনো কার্বন নেই তাই অ্যাটাক আসার কোনো চান্স নেই। আর অক্সিজেনের এখানে কি ছিল? ইথারের ক্ষেত্রে কি ছিল? অক্সিজেনের দুদিকে দুটো অ্যালকেল গ্রুপ আসে,
যেহেতু অক্সিজেনের দুদিকে দুটো অ্যালকেল গ্রুপ আছে, তাই যে কোনো একটা কার্বনের নিউক্লিওফাইলের অ্যাটাক আসতে পারে। কোন কার্বনের নিউক্লিওফাইলের অ্যাটাক আসবে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কোন কার্বনের নিউক্লিওফাইলের অ্যাটাকটা আসবে? যেটা 1 ডিগ্রি কার্বন হবে সেখানে নিউক্লিওফাইলের অ্যাটাক আসবে, বিকজ SN2 রিঅ্যাকশন ওখানেই ফেভারড হবে, রাইট? তাহলে যে কার্বনের নিউক্লিওফাইলের অ্যাটাক আসবে তার পাশের গ্রুপটা লিভিং গ্রুপ হিসেবে আউট হয়ে যাবে। এখানেও এই পার্টিকুলার কার্বনের নিউক্লিওফাইলের অ্যাটাক আসবে, এই গ্রুপটা নিউক্লিওফাইল লিভিং গ্রুপ হিসেবে আউট হয়ে যাবে। তার মানে বেসিক রিঅ্যাকশনের মেকানিজম ওয়াইজ ওয়েটা সেমই থাকছে। যে একটা প্রথমে পুয়ার লিভিং গ্রুপ ছিল OH, পুয়ার লিভিং গ্রুপ ছিল OCH3, এরা গুড লিভিং গ্রুপে কনভার্ট হলো ওয়াটার, এটাও গ্রুপ গুড লিভিং গ্রুপে কনভার্ট হলো মিথানল। তারপরে অন্য পার্টটাতে অ্যাটাক আসবে, অন্য কার্বনে অ্যাটাক আসবে, আর মিথানল এখানে বেরোচ্ছে, এখানে অন্য কার্বনে অ্যাটাক আসছে নিউক্লিওফাইলের, ওয়াটার বেরোচ্ছে। সো বেসিক মেকানিজমটা ফার্স্ট স্টেপে কি হয়েছে? মেকানিজমটাতে প্রোটনেশন, H+ এর অ্যাডিশন মানে প্রোটনেশন, আর সেকেন্ড স্টেপে হয়েছে SN2 রিঅ্যাকশন। সো বেসিক মেকানিজমের অ্যাপ্রোচ সেম, যদিও এরা ফাংশনাল গ্রুপ আইসোমার ছিল, এদের ডিফারেন্ট ওয়েতে বিহেভ করার কথা, কিন্তু ডিফারেন্সটা আছে, নো ডাউট আছে। এখানে ওয়াটার ওই জন্য তৈরি হচ্ছে, এখানে অ্যালকোহল তৈরি হচ্ছে, রাইট? কিন্তু বেসিক মেকানিজমের ওয়েটা সেম থাকছে, বিকজ তাদের মধ্যে ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে বেসিক প্রপার্টিগুলো সেম আছে, ঠিক আছে? সো ওয়ে অফ রিঅ্যাকশন, দ্যাট ইজ আ মেকানিজম ওয়াইজ ওয়ে অফ রিঅ্যাকশনটা সেম থাকছে। সো এটাই হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের মেন পয়েন্টটা। যেরকম সায়ানাইড এবং আইসোসায়ানাইড দুটোতেই CN গ্রুপটা তো আছে না, একটাতে CN আছে, একটাতে NC আছে। সো অল্টারনেট ওয়েতে আছে, CN অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল ওয়েতে আছে। সো CH3CN বা CH3NC অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল ওয়েতে আছে, কিন্তু CN গ্রুপটা আছে মানে এটা মোটামুটি সিমিলার ওয়েতে রিঅ্যাকশন করবে, ঠিক আছে? এমন নয় যে বিশাল কিছু ডিফারেন্স তৈরি হবে রিঅ্যাকশনে। কোথাও নাইট্রো আছে, কোথাও নাইট্রাইট আছে, কোথাও NO2 আছে, কোথাও ONO আছে, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল এগেন। তাহলে এখানেও বেসিক রিঅ্যাকশনের নেচারটা কিন্তু সেম থাকবে, বেসিক ওয়ে অফ মেকানিজমটা কিন্তু সেম থাকবে। নেক্সট চলে আসছে মেটামারিজম। মেটামারিজম কখন? যখন একটা পার্টিকুলার ফাংশনাল গ্রুপের দুই দিকে দুটো ডিফারেন্ট চেন লেংথ থাকে। ফাংশনাল গ্রুপটা সেম থাকে, কিন্তু একদিকে যতগুলো চেনের কার্বন থাকে আর অন্যদিকে যতগুলো চেনের কার্বন থাকে, অন্য আইসোমারটাতে ওই সেম ফাংশনাল গ্রুপের দুই দিকে দুটো কার্বন চেনের লেংথ ডিফারেন্ট হয়ে যায়, তখন তাদেরকে বলা হয় মেটামারিজম। ধরো একটা ইথার ইমাজিন করছি, একটা ইথারের অক্সিজেন আছে মাঝখানে, অক্সিজেনের লেফটে আছে মিথাইল আর রাইটে আছে প্রোপাইল। টোটাল কতগুলো কার্বন আছে? 4টে। লেফটে আছে মিথাইল একটা কার্বন, রাইটে আছে অক্সিজেনের রাইটে আছে প্রোপাইল, প্রোপাইল 3টে কার্বন, তাহলে 3 + 1 হয়ে 4 হয়েছে। এর যে মেটামারটা হবে সেটা হবে অক্সিজেনের এদিকেও দুটো কার্বনের চেন ইথাইল, এদিকেও দুটো কার্বনের চেন ইথাইল, 2 + 2 করে এখানে 4 হচ্ছে। ইথার মানে হচ্ছে, ইথার জিনিসটা কি? ইথার হচ্ছে অক্সিজেনের দুই দিকে অ্যালকেল গ্রুপ, একটাতে আছে মেটামার কখন বলবো? একদিকে আছে একটা কার্বনের চেন, অন্যদিকে আছে 3টে কার্বনের চেন। এই আইসোমারটার, এই ইথারটার মেটামার কে হবে? এই ইথারটার মেটামার হবে একদিকে আছে দুটো কার্বনের চেন, অন্যদিকেও আছে দুটো কার্বনের চেন, এটা হবে হচ্ছে এর মেটামারটা। ক্লিয়ার? সো একটা কার্বনের চেন আর 3টে কার্বনের চেন, এখানে দুটো কার্বনের চেন, দুটো কার্বনের চেন, মানে অক্সিজেনের দুই দিকে অ্যালকেল গ্রুপের চেন লেংথ ডিফার হয়ে যাচ্ছে, তখন বলছে মেটামার। কোশ্চেন হচ্ছে মেটামার কারা দেখায়? এই মেটামারিজম দেখায় পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপস। পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ কথাটা মানেটা কি? পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ কথাটা মানেটা হচ্ছে এমন একটা অ্যাটম যার একটা নয় মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি বাকি আছে এখনো। ফাংশনাল গ্রুপটার কোনো একটা ভ্যালেন্সি নয়, মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি বাকি আছে, তারা হচ্ছে পলিভ্যালেন্ট। ফর এক্সাম্পল C+O, তার দুটো ভ্যালেন্সি এখনো বাকি আছে, রাইট? এইদিকে ডিফারেন্ট কার্বনের চেন হতে পারে, ওইদিকে ডিফারেন্ট কার্বনের চেন হয়ে যেতে পারে। ক্লিয়ার? ইথার যেটা এক্ষুনি দেখলাম, অক্সিজেনের দুই দিকে দুটো অ্যালকেল গ্রুপ হতে পারে, অ্যালকেল গ্রুপগুলোর চেন লেংথ ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? অ্যামিন, নাইট্রোজেনের 3টে ভ্যালেন্সি আছে এবং 3 দিকে 3 রকম কার্বন চেন অ্যাটাচ হতে পারে, টোটাল ফর্মুলা সেম থাকবে, কিন্তু 3 দিকে 3 রকমের কার্বন চেন অ্যাটাচ হতে পারে 3টে আলাদা আলাদা কম্পাউন্ডে। সো পলিভ্যালেন্ট কম্পাউন্ড যখন হবে তখনই তোমার এই মেটামারিজম দেখতে পাওয়া যাবে। পলিভ্যালেন্ট কম্পাউন্ড, আর একটা জিনিস এখানে মেটামারিজমের জন্য আর একটা জিনিস ইম্পর্টেন্ট, মেটামারিজম যখন হবে একটাই ফাংশনাল গ্রুপকে দেখতে হবে, একটাই ফাংশনাল গ্রুপ, দুটো আইসোমারেই ফাংশনাল গ্রুপ সেম থাকবে। একটা আইসোমারে ফাংশনাল গ্রুপের দুই দিকে কার্বন চেন যা হবে, অন্য আইসোমারটাতে ফাংশনাল গ্রুপের দুই দিকে কার্বন চেন ডিফার করবে, কিন্তু দুটো আইসোমারেই ফাংশনাল গ্রুপটা সেমই থাকবে এবং সেই ফাংশনাল গ্রুপটা পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ হবে। ঠিক আছে? ক্লিয়ার? তখন হচ্ছে মেটামার হবে।
আচ্ছা, টটোমারিজম জিনিসটা কি? এটা হচ্ছে একটা ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকা একটা কেমিক্যাল রিয়াকশন। ফর এক্সাম্পল আমরা এই পার্টিকুলার জিনিসটা দেখে নেব। এই ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকা এই কেমিক্যাল রিয়াকশনে সিগমা বন্ডের কোনো নাম্বারে চেঞ্জ হয় না, টোটাল সিগমা বন্ডের নাম্বার সেম থাকে, টোটাল পাই বন্ডের নাম্বার সেম থাকে, টোটাল লোন পেয়ার অফ ইলেকট্রনের নাম্বার সেম থাকে, এদেরতে কোনো চেঞ্জ হয় না। এমন নয় যে একটা আইসোমার থেকে অন্য আইসোমার একটা কেমিক্যাল রিয়াকশনের থ্রু দিয়ে হয়ে গেছে বলে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, না। টটোমারিজম হচ্ছে এমন একটা টাইপ অফ আইসোমারিজম যেখানে একটা আইসোমার খুব ইজিলি কেমিক্যাল রিয়াকশনের থ্রু দিয়ে অন্য আইসোমারে কনভার্ট হতে পারে। সো দে আর ইন্টার কনভার্টেবল আইসোমার্স। বাকি যতগুলো আইসোমার আমরা দেখেছি সেই আইসোমারে একটা আইসোমার থেকে অন্য আইসোমারে যদি যেতে হয় তাহলে যথেষ্ট কেমিক্যাল রিয়াকশনসের স্টেপস করতে হবে। কিন্তু টটোমারিজম হচ্ছে এমন একটা আইসোমারিজম যেখানে একটা আইসোমার সামান্য অ্যাসিড বা বেসের প্রেজেন্সে অন্য আইসোমারে কনভার্ট হয়ে যেতে পারে খুবই ইজিলি। এবং এই যে একটা আইসোমার খুবই ইজিলি অন্যটাতে কনভার্ট হয়ে গেল, এতে টোটাল সিগমা বন্ড, টোটাল পাই বন্ড, টোটাল লোন পেয়ারে কোনো চেঞ্জেস থাকবে না। অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যাবে তাদের পাই বন্ডের, সিগমা বন্ডের এবং লোন পেয়ারে, কিন্তু টোটাল নাম্বারে কোনো চেঞ্জেস থাকবে না। ঠিক আছে? সো এবং এটা লিকুইড আর গ্যাস ফেজে দেখতে পাওয়া যায়, সলিড ফেজে দেখতে পাওয়া যায় না। সো দেখে নেওয়া যাক জিনিসটা কি। এই কম্পাউন্ডটাকে বলে, এই কম্পাউন্ড হচ্ছে কিটো ফর্মের কম্পাউন্ড। কেন? CH3 C ডাবল বন্ডেড ও CH3 ক্লিয়ারলি কিটো ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে। C ডাবল বন্ডেড ও ফাংশনাল গ্রুপটাই হলো কিটো ফাংশনাল গ্রুপ। তাহলে CH3 C ডাবল বন্ডেড ও CH3 কিটো ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে, সেই কারণে এটাকে আমরা বলতে পারি এটা কিটো রিয়াকশন, কিটো ফর্ম। এই কিটো ফর্মটা সামান্য অ্যাসিড বা বেসের প্রেজেন্সে, কিটো ফর্মটা সামান্য অ্যাসিড বা সামান্য বেসের প্রেজেন্সে কি হয়, এর কিটো ফর্মের রেসপেক্টে আলফা কার্বন, আলফা কার্বন এটা মানে আলফা হাইড্রোজেন এটা। ঠিক আছে? কনসার্নড কার্বনের পাশের কার্বনকে বলা হয় আলফা, তাই কনসার্নড কার্বনের পাশে এদিকেও আলফা আছে, কনসার্নড কার্বনের পাশে এদিকেও আলফা আছে। সো যে কোনো একটা আলফা কার্বনকে আমি কনসিডার করেছি। সো কনসার্নড কার্বন যেটা কিনা কিটো ফর্মের কার্বন, তার পাশের কার্বনটা আলফা, ওই আলফা কার্বনে যে হাইড্রোজেন আছে ওই আলফা হাইড্রোজেনটা শিফট হয়ে যায় কিটো ফর্মের অক্সিজেনটার কাছে, ওই আলফা হাইড্রোজেনটা শিফট হয়ে যায় কিটো ফর্মের অক্সিজেনটার কাছে ইন প্রেজেন্স অফ H+। আর তার সঙ্গে কি হয়, তার সঙ্গে ডাবল বন্ডটা যেটা C ডাবল বন্ডেড ও ছিল ওটা কনসার্নড পজিশন আর আলফা পজিশনের মাঝে চলে আসে, এই পজিশনে ডাবল বন্ডটা শিফট হয়। ক্লিয়ার? তার ফলে দেখো ওই কম্পাউন্ডটা পাওয়া গেছে। আলফা পজিশন থেকে একটা হাইড্রোজেন শিফট হয়ে গেছে ডাবল বন্ডেড ওটার কাছে, তাই এটা হয়ে গেছে OH। C ডাবল বন্ডেড C আর নেই, ওই C ডাবল বন্ডেড O আর নেই, C ডাবল বন্ডেড O হয়ে গেছে C সিঙ্গেল বন্ডেড O। ওইখানে যে ডাবল বন্ডটা ছিল সেটা এই পজিশনে শিফট হয়েছে। এইটাকে কি ফর্ম বলে? ইনল ফর্ম, কারণ এখানে ইনও আছে অলও আছে, তাই ইন আর অল জুড়ে গিয়ে হয় এটা ইনল ফর্ম। ক্লিয়ার? ছিল কিটো ফর্ম অ্যাজ আ ফাংশনাল গ্রুপ, এখন আছে ইন আর অল অ্যাজ আ ফাংশনাল গ্রুপ। তাহলে কিটো থেকে ইনলে এই যে ট্রান্সফরমেশনটা হয়েছে কোনো নাম্বার অফ মানে ফর্মুলা সেম আছে, এখানে সামান্য H+ এর প্রেজেন্সে কিটো থেকে ইনলে ট্রান্সফরমেশন হয়ে গেছে। কাউন্ট করে দেখে নিতে পারো লোন পেয়ার, সিগমা বন্ড, পাই বন্ডের নাম্বার দুটো কম্পাউন্ডেই সেম আছে। লোন পেয়ারের নাম্বারও সেম থাকবে, সিগমা বন্ডও সেম থাকবে, পাই বন্ডও সেম থাকবে, টোটাল নাম্বার সেম থাকবে। যতগুলো সিগমা বন্ড থাকবে, যতগুলো পাই বন্ড থাকবে এবং যতগুলো লোন পেয়ার থাকবে সেগুলো সবই দুটো ফর্মেই সেম থাকবে। এটা কিটো ফর্ম, এটা ইনল ফর্ম। এখানে আরো বেশ কিছু এরকম টটোমারিজম দেখানো আছে। ঠিক আছে? যেখানে কোয়েশ্চেন্স দেবে, একটা কম্পাউন্ড দেবে, বলবে তার টটোমারটাকে বলো, একদম 4টা অপশন দিয়ে দেবে যে এইটা কোশ্চেন, ওই জন্য আরো 2-3টে এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। দেখো এটাতেও দেখো কি না, বেসিক্যালি কিটো আসছি পরের স্লাইডেই। কিটো ফর্মটা বেশি স্টেবল, তা মোস্ট অফ দ্য কেসে কিটো ফর্মেই কম্পাউন্ড থাকতে চাইবে, ইনল ফর্মটা কম স্টেবল রিলেটিভলি। ঠিক আছে? আসছে এক্ষুনি। যেমন দেখো এটাতেও, এটা দেখো সিম্পলি দেখতে পাচ্ছ কিটো ফর্ম। ঠিক আছে? এখানে কিটো ফর্মের আলফা পজিশনে কোনো কার্বন আছে কিন্তু নাইট্রোজেন আছে, তাই তো? কিটো ফর্মের রেসপেক্টে আলফা পজিশনে কার্বন নেই, নাইট্রোজেন আছে। কিন্তু নাইট্রোজেন থাকলেও ওই নাইট্রোজেন থেকে একটা আলফা হাইড্রোজেন শিফট হবে কোথায়? অক্সিজেনটার কাছে। আর ডাবল বন্ডটা শিফট হবে কোথায়? এই পজিশনটাতে। দেখে নাও সেটাই পাওয়া গেছে। NH ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড OH, এদিকে ডাবল সিঙ্গেল বন্ড NH2 যেমন ছিল।
তাহলে NH হয়ে গেছে এটা, কারণ NH2 ছিল, NH2 থেকে একটা হাইড্রোজেন শিফট হয়ে গেছে ডাবল বন্ডেড ওটার কাছে, হয়ে গেছে NH, এখানে ডাবল বন্ডটা শিফট হয়েছে ডাবল বন্ডেড C, এটা তাহলে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, C সিঙ্গেল বন্ডেড O, ওটার সঙ্গে জুড়েছে Hটা, তাহলে C সিঙ্গেল বন্ডেড OH, এদিকে যেরকম NH2 ছিল অ্যাজ ইট ইজ আছে। সো যদি তোমাকে একটা কম্পাউন্ড দিয়ে দেয়, কিটো ফর্মের একটা কম্পাউন্ড দিয়ে দিয়েছে, দিয়ে বলবে এর টটোমারটা কি হবে বলো, তোমাকে 4টা অপশন দিয়ে দেবে, তোমাকে টটোমারটা আইডেন্টিফাই করতে হবে। টটোমারটা আইডেন্টিফাই করাই হচ্ছে এখানে কাজ। দেখো এখানে কি C ডাবল বন্ডেড O আছে, C ডাবল বন্ডেড S আছে, কিন্তু একইভাবে দেখো টটোমারিজমটা হয়েছে, যা এটা হচ্ছে কনসার্ন পজিশন কিটো ফর্মের মতন। এটা কি কিটো গ্রুপ? কিটো গ্রুপ নয়, কিন্তু কিটো গ্রুপের মতন না, কিটো ফর্মটাতে আছে না, ফরম্যাটটা তো কিটো ফরম্যাটই আছে না। বলবে স্যার এখানে তো অক্সিজেনই নেই, তাহলে কিটো কেন বলছি? অক্সিজেন কোন গ্রুপে থাকে পিরিয়ডিক টেবিলে? 16 নাম্বার 16 গ্রুপে থাকে। সালফার কোন গ্রুপে থাকে? 16 গ্রুপে থাকে। অক্সিজেনের নিচেই সালফার থাকে, তো কিটো ফর্মই আছে এটা, কিটো গ্রুপটা নেই। C ডাবল বন্ডেড O কিটো গ্রুপটা নেই, কিন্তু ফর্মুলাটা কিটো ফরম্যাটই, কারণ C ডাবল বন্ডেড 16 গ্রুপেরই কোনো না কোনো এলিমেন্ট আছে। C এর সঙ্গে ডাবল বন্ডে অক্সিজেন থাক সালফার থাক, 16 গ্রুপেরই কোনো না কোনো এলিমেন্ট আছে, তাহলে C ডাবল বন্ডেড O কিটো ফর্ম, C ডাবল বন্ডেড S ও কিটো ফর্ম। চ্যালকোজেনের অন্যগুলো থাকে না, অন্যগুলো মেটালিক ক্যারেক্টার চলে আসে, কিন্তু অক্সিজেন বা সালফার দুজনের মধ্যে যে কোনো একটা থাকলে আমরা তাকে কিটো ফর্ম বলবো। তাহলে কিটো ফর্ম যদি জানতে পেরে যাই, আলফা পজিশনের হাইড্রোজেন যাবে সালফারটার কাছে, ডাবল বন্ডটা শিফট হবে এই পজিশনে, দেখে নাও এনল ফর্মটা পেয়ে গেছো। ক্লিয়ার? এবং এটার জন্য লাগবে সামান্য H+ বা OH-। তো তোমাকে দেবে হচ্ছে একটা কম্পাউন্ড, দিয়ে বলবে এর এনল ফর্মটা লেখো, বা উল্টোটাও করতে পারে, একটা এনল ফর্ম দিয়ে দেবে, দিয়ে বলবে এর কিটো ফর্মটা লেখো। সেই এনল ফর্ম থেকে কিটো ফর্ম কেমন ভাবে হবে? এই যে কিটো ফর্মের যে গ্রুপটা, ওই গ্রুপটা থেকে Hটা এই পজিশনে চলে আসবে, অ্যান্ড এই ডাবল বন্ডটা এই পজিশনে শিফট হয়ে যাবে। কিটো ফর্ম যেটা ছিল ওইখানে যে Hটা গেছে, ওই Hটা চলে আসবে আলফা পজিশনে, আর ডাবল বন্ডটা শিফট হয়ে যাবে ওই কিটো ফর্মটার কাছে, সেটা হলে কিটো ফর্মটা ব্যাক করে আসবে। ঠিক আছে? কিটো ফর্মের যে Hটা, ওই Hটা চলে আসছে আলফা কার্বনটার কাছে বা আলফা নাইট্রোজেনটার কাছে, আর তাদের মাঝখানে যে ডাবল বন্ডটা ছিল ওটা চলে যাবে C এর সঙ্গে ডাবল বন্ডেড O বা ডাবল বন্ডেড S তৈরি করতে। সো কিটো ফর্ম দিয়ে বলতে পারে এনাল ফর্ম ড্র করে দাও, এনাল ফর্ম দিয়ে বলতে পারে কিটো ফর্ম ড্র করে দাও, 4টা অপশন দিয়ে দেবে, বলবে কোনটা ঠিক বলো। ক্লিয়ার? সো এবং টটোমারিজম হচ্ছে আরেকটা জিনিস মনে রাখতে হবে, টটোমারিজম হচ্ছে তোমার এমন একটা আইসোমারিজম যেখানে ইন্টার কনভার্টেবল, একটা আইসোমার সামান্য H+ বা OH- এর প্রেজেন্সে কিন্তু অন্য আইসোমারটা তৈরি করে দিচ্ছে, বাকি একটা আইসোমারিজমে ইন্টার কনভার্টেবল নয়, অনেক স্টেপসের থ্রু দিয়ে যেতে হবে, তবে গিয়ে একটা আইসোমার অন্য আইসোমারে কনভার্ট হবে, কিন্তু এটা ইজিলি কনভার্টেবল, ইজিলি ইন্টার কনভার্টেবল আইসোমার্স। বল, দুটো কার্বনের চেন, দুটোই আলফা হচ্ছে, যেটা মোস্ট অ্যাক্টিভ আলফা সেখান থেকে যাবে। মোস্ট অ্যাক্টিভ আলফাটা কোনটা? যেটা দুটো আছে, অলওয়েজ ইন মানে 2 ডিগ্রি কার্বনটা বেশি অ্যাক্টিভ হবে না। যখনই দুটো কার্বনের চেন আছে তখন প্রথম কার্বনটা কি 2 ডিগ্রি কার্বন। তোর কথা অনুযায়ী এই কম্পাউন্ডটা তুই বলছিস, ধর ফর এক্সাম্পল CH3 CH2 C ডাবল বন্ডেড O CH3। সো কোয়েশ্চেন হচ্ছে এটাও আলফা স্যার, ডাবল বন্ডের C ডাবল বন্ডেড O কিটো ফর্ম, কিটো ফর্মের পাশের এই পজিশনটাও আলফা, কিটো ফর্মের পাশের এই পজিশনও আলফা, কোন আলফা থেকে হাইড্রোজেন যাবে? অলওয়েজ মোর রিঅ্যাক্টিভ আলফা, দ্যাট ইজ 2 ডিগ্রি কার্বন, সেখান থেকে 2 ডিগ্রি হাইড্রোজেন বেশি রিঅ্যাক্টিভ না 1 ডিগ্রি হাইড্রোজেন বেশি রিঅ্যাক্টিভ? 2 ডিগ্রি হাইড্রোজেন বেশি রিঅ্যাক্টিভ, তাই 2 ডিগ্রি পজিশনের কার্বনের যে হাইড্রোজেন আছে সেটাই কিটো ফর্মে পার্টিসিপেট করবে এনল তৈরি করার জন্য। যদি এখানে কোথাও 3 ডিগ্রি থাকতো, 3 ডিগ্রি হাইড্রোজেন বেশি রিঅ্যাক্টিভ, সো 3 ডিগ্রি হাইড্রোজেনটাই শিফট হতো এখানে। 1 2 3 ধর 3টে গ্রুপই আছে, 1 ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে, 3 ডিগ্রি আছে। সো যাই গ্রুপ থাক না কেন, যে হাইড্রোজেনটা বেশি অ্যাক্টিভ সেই হাইড্রোজেনটাই আলফা পজিশন থেকে সেই হাইড্রোজেনটাই এনল ফর্ম তৈরি করতে যাবে। ঠিক আছে? সো এখানে যেহেতু 2 ডিগ্রি হাইড্রোজেন বেশি রিঅ্যাক্টিভ, এই আলফার হাইড্রোজেনটা এখানে শিফট হবে, এই ডাবল বন্ডটা এই পজিশনে শিফট হবে। আরো একটা জিনিস দেখ, এই ডাবল বন্ড যদি ওই দিকের পজিশনে যায়, সেটা টার্মিনাল অ্যালকিন হবে না ইন্টারনাল অ্যালকিন হবে? ডাবল বন্ড ধর ওই দিকের হাইড্রোজেন থেকে এই দিকের হাইড্রোজেনটা এসছে অক্সিজেনে, ডাবল বন্ডটা গেছে এই পজিশনে, এটা টার্মিনাল না ইন্টারনাল? এই টার্মিনাল, একদম শেষে আছে, কম্পাউন্ডের শেষে ডাবল বন্ড। আর যদি ডাবল বন্ড এই পজিশনে আসতো, এবার সেটজেফ রুল মনে করো, সেটজেফ রুল অ্যালকোহলে পড়েছিলে,
ইন্টারনাল অ্যালকিন ইজ দ্য মোস্ট স্টেবল, তাহলে ইন্টারনাল অ্যালকিনটাই তৈরি হওয়ার চেষ্টা থাকবে, টার্মিনাল অ্যালকিন তৈরি হওয়ার চেষ্টা থাকবে না। ঠিক আছে, সেটজেফ রুল যেটা অ্যালকোহল ফেনলে পড়েছিলে, রাইট? কারেক্ট। সো দুটো পয়েন্ট থাকছে, অলওয়েজ আমাকে কি মনে রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে যেটা 2 ডিগ্রি কার্বন বা 3 ডিগ্রি কার্বন মোর রিঅ্যাক্টিভ কার্বন, সেই কার্বনটার হাইড্রোজেনটাই কিটো ফর্মের অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, দিয়ে এনল ফর্মে কনভার্ট হবে। এটা আমাকে অ্যাজ আ মানে মেমোরি হিসাবে মনে রাখতে হবে। লজিকটা তো এক্সপ্লেন করলাম কেন, কিন্তু এক্সাম হলে সবসময় যে লজিকটা মনে করব তবে গিয়ে আনসার করতে পারবো, এই জায়গাটা এক্সাম হলের জন্য সুইচেবল নয় সবসময়। যে আগে পুরো লজিকটা মনে করবো যে হ্যাঁ এটা হলে এটা হলে এটা হতো, এটা হলে এটা হতো, তারপরে আনসার করবো, সেই ইনফরমেশনটা আমাকে রাখতে হবে। ইনফরমেশন যেখানে মিস করে গেছো, পারছো না, ওখানে লজিকের হেল্প নিতে হবে। ভাই ইনফরমেশনের থ্রু দিয়ে পারছি না, লজিক যদি এসে আমাকে কিছু হেল্প করে আনসারটা যাতে করতে পারি। কিন্তু প্রথমে চেষ্টা করতে হবে লজিকের ধার না ধরে ইনফরমেশন থেকে আনসার করতে। কেন? এটা একটা টাইম বাউন্ড প্রসেস, লজিক চিন্তা করতে টাইম লাগবে, ইনফরমেশন জানা থাকলে আমি ফটাফট করতে পারবো। যে জানে 2 ডিগ্রি হাইড্রোজেন মোর রিঅ্যাক্টিভ, সে এত লজিকই হয়তো জানে না যে সেটজেফ রুলের কারণে এটা হচ্ছে, সে জাস্ট বসিয়ে দেবে 2 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেনটা যাবে এবং সেই কারেসপন্ডিং ইনলটা ড্র করে দেবে এবং সেখানে টিক করে দেবে। কারেক্ট। এবার এই যে কিটো ফর্ম আর ইনল ফর্ম, এর মধ্যে কিটো ফর্মটা মেনলি বেশি রিঅ্যাক্টিভ, যেমন CH3CHO, CH3CO, CH3, এগুলো নর্মাল কিটো ফর্ম। এটা অ্যাসিটালডিহাইড CH3CHO, এখানেও একটা C ডাবল বন্ডেড O আছে, CH3C ডাবল বন্ডেড OH, তাই তো? CH3C ডাবল বন্ডেড O CH3। সেই নর্মাল কিটো ফর্মগুলোতে কিটো ফর্মটা বেশি স্টেবল হয়, এনল ফর্মটা লেস স্টেবল হয়। কারণটা হচ্ছে কিটো ফর্মে যে C ডাবল বন্ডেড O গ্রুপটা আছে, C ডাবল বন্ডেড O বন্ডটা আছে, ওর বন্ড এনার্জি বেশি হয়, ওর বন্ড স্ট্রেংথ বেশি হয় দেন যে নতুন ডাবল বন্ডেড C ডাবল বন্ডেড Cটা তৈরি হবে তার থেকে। তাহলে কিটো ফর্মে আছে কি C ডাবল বন্ডেড O, আর ইনল ফর্মে তৈরি কি হচ্ছে C ডাবল বন্ডেড C। কিটো ফর্মের C ডাবল বন্ডেড O এর বন্ড স্ট্রেংথ বেশি, তাই কম্পাউন্ডটা এই ফর্মেই বেশি থাকতে পছন্দ করে, এনল ফর্ম অল্পই তৈরি হয়। ক্লিয়ার? যেমন এই কম্পাউন্ডটা কি CH3CO CHO, CH3 সেটা কিটো ফর্ম কি না? পরেরটা CH3CO CH3, সেগুলো কিটো ফর্ম কি না? ক্লিয়ারলি এগুলো কিটো ফর্মে আছে, দেখতেই পাচ্ছ C ডাবল বন্ডেড O ফর্মে আছে, কিটো ফর্মে আছে। সো কিটো ফর্মে থাকাটা বেশি প্রেফারেবল, বিকজ কিটো ফর্মের C ডাবল বন্ডেড O এর বন্ড স্ট্রেংথ বা বন্ড এনার্জি বেশি। ওকে, ওই বন্ডকে ভাঙতে বেশি এনার্জি লাগবে, ওর বন্ড এনার্জি বেশি, কারণ ওর বন্ড স্ট্রেংথ বেশি, তাই ওই ফরম্যাটেই থাকতে চাইবে কম্পাউন্ডগুলো কিটো ফরম্যাটে। ওদের করসপন্ডিং এনলটা তৈরি হতে চাইবে না, কারণ এনল তৈরি হলে যে C ডাবল বন্ডেড C তৈরি হবে সেখানে বন্ড স্ট্রেংথ কম থাকছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, মেইনলি জেনারেল কম্পাউন্ডের জন্য। জেনারেল মানে, হ্যাঁ বলো। তোমার ভয়েস খুব ইকো হচ্ছে, বলো একবার। একদমই কম হবে। যদি স্ট্রেংথ বেশি হয় তাহলে অ্যাটমগুলো কাছাকাছি আসবে, স্ট্রেংথ বেশি মানে জোর বেশি, অ্যাটমগুলো কাছাকাছি আসবে, বন্ড লেংথ কম হবে, অ্যান্ড ওই বন্ডকে ব্রেক করার জন্য, ডিসোসিয়েট করার জন্য বন্ড এনার্জি বাড়বে। এই প্যারামিটারগুলো আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়বো। সো কেমিক্যাল বন্ডিং এ আমরা জানি যে এই জিনিসটা হয়ে থাকে। সো কেমিক্যাল বন্ডিং যখন পড়বো তখন আমরা দেখবো যে বন্ড স্ট্রেংথ বেশি মানে বন্ড লেংথ কম, অ্যান্ড ওই বন্ডের বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বেশি, বন্ডকে ব্রেক করতে বেশি এনার্জি লাগবে। আচ্ছা, এবার যদি একটা পার্টিকুলার টাইপের কিটো ফর্ম হয়, এই কিটো ফর্মটা ভালো করে দেখবে। ফর এক্সাম্পল এই কম্পাউন্ডটা আছে, ঠিক আছে? কম্পাউন্ডটা কেমন ছিল আগে দেখে নাও। CH3 C ডাবল বন্ডেড O, CH2 C ডাবল বন্ডেড O, CH3। বলে এই কম্পাউন্ডে কটা কিটো ফর্ম আছে? এই কম্পাউন্ডকে বলে বিটা ডাইকিটোন। কম্পাউন্ডের নামটা কি, ক্যাটাগরিটা কি? বিটা ডাইকিটোন। কেন? কিটোর রেসপেক্টে আলফা এন্ড বিটাতে সেকেন্ড কিটো আছে, কিটোর রেসপেক্টে আলফা এবং বিটা সেকেন্ড কিটো আছে, ওই কিটোটার রেসপেক্টেও আলফা এন্ড বিটা সেকেন্ড কিটো আছে। ওই কিটোকে যদি কনসিডার করো তার রেসপেক্টে এটা আলফা এটা বিটা, এই কিটোকে যদি কনসিডার করো তার রেসপেক্টে এটা আলফা পাশেরটা বিটা। তাই বিটা কি বলে এদেরকে?
বিটা ডাইকিটোন, ঠিক আছে? এই বিটা ডাইকিটোনে এনল ফর্মটা ডমিনেট করে যায়, কিটো ফর্মটা নয়। কেন? কিটো ফর্মে প্রবলেম কি? দেখো সি ডাবল বন্ডেড ও আছে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই দিকে একটা ডাইপোল মোমেন্ট থাকবে, হ্যাঁ কি না? পোলারিটি থাকবে, রাইট? অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন বন্ড পেয়ারকে নিজের দিকে টানবে। অক্সিজেন যদি বন্ড পেয়ারকে নিজের দিকে টানে তাহলে বন্ড পেয়ার শিফট হবে অক্সিজেনের দিকে। বন্ড পেয়ার যদি অক্সিজেনের দিকে শিফট হয়ে যায় তাহলে অক্সিজেনের মাথায় ক্লিয়ারলি পার্শিয়াল একটা মাইনাস চার্জ আসবে। এই অক্সিজেনের মাথায় একটা ক্লিয়ারলি পার্শিয়াল মাইনাস চার্জ আসবে, কার্বনগুলোতে একটা ক্লিয়ারলি পার্শিয়াল প্লাস চার্জ আসবে। এরকম একটা পোলারাইজেশন তৈরি হয়ে যাবে কিটো গ্রুপ দুটোতে। দুটো ডাইপোল মোমেন্টই তাহলে সেম ডাইরেকশনে অ্যাক্ট করছে। ডাইপোল মোমেন্টস আর ভেক্টর কোয়ান্টিটি, দুটো ভেক্টর কোয়ান্টিটি সেম ডাইরেকশনে থাকলে তাদের মধ্যে রিপালশন থাকবে, হ্যাঁ কি না? দুটো ভেক্টরের মধ্যে এইদিকেও একটা পার্শিয়াল মাইনাস চার্জ, এদিকেও একটা পার্শিয়াল মাইনাস চার্জ, এই পার্শিয়াল মাইনাস চার্জগুলো একে অপরকে রিপেল করবে কি করবে না? যদি করে তাহলে বিটা ডাইকিটোন আনস্টেবল হলো না স্টেবল হলো? আনস্টেবল হয়ে যাচ্ছে বিটা ডাইকিটোন। কারণ বিটা ডাইকিটোনে অক্সিজেনগুলো ইলেকট্রোনেগেটিভ, যারা বন্ড পেয়ারকে নিজের দিকে টেনে রাখছে, আর বন্ড পেয়ার অক্সিজেন দিকে শিফট হয়ে যাওয়া মানে, বন্ড পেয়ার অক্সিজেন দিকে শিফট হয়ে যাওয়া মানেটা কি? অক্সিজেনে আসছে পার্শিয়াল নেগেটিভ চার্জ, পাশাপাশি দুটো অক্সিজেনে যদি পার্শিয়াল নেগেটিভ চার্জ আসে তার মানে সেখানে একটা রিপালশন থাকছে। এই রিপালশনটার কারণে মলিকিউলটাতে একটু আনস্টেবিলিটি আসছে, বাট এই রিপালশনটা পুরোপুরি অ্যাভয়েডেড হয়ে যায় এনল ফর্মে। এনল ফর্মটা কোনটা নিয়ে হয়েছে দেখো, ধরলাম এদিক থেকে এনল ফর্মটা হয়েছে, ঠিক আছে? এদিকের সি ডাবল বন্ডেড ওটা এনলে গেছে, তার মানে এখান থেকে হাইড্রোজেন এসছে, রাইট? এই হাইড্রোজেন তার মানে এইখানে শিফট হয়েছে, ক্লিয়ার? এদিকে এনল ফর্মটা তৈরি হয়েছে দেখিয়েছি, এই দিকের ডাবল বন্ডেড ওটাকে নিয়ে এনল ফর্মটা তৈরি হয়েছে। এই দিকের ডাবল বন্ডেড ওটাকে নিয়ে যদি এনল ফর্মটা তৈরি হয় তাহলে দেখো এরকম স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এই দিকের এনল ফর্ম অ্যাজ ইট ইজ রয়ে গেছে, এদিকের এনল ফর্মে এইটা হচ্ছে মলিকুলটা এখন তৈরি হয়েছে, CH3 COH অয়েলটা তৈরি হলো, আর সি ডাবল বন্ডেড CH। এইখানে যে হাইড্রোজেনটা ছিল ওই হাইড্রোজেনটাই গেছে এই অক্সিজেনটার কাছে, ক্লিয়ার তো? আর তার জন্য এই পজিশনে ডাবল বন্ডটা এসছে, ক্লিয়ার তো? কেমন ভাবে এনলটা তৈরি হলো? তাহলে এনলটা যেটা তৈরি হলো অর্থাৎ CH3 C সিঙ্গেল বন্ডেড O হলো, এন্ড এর সঙ্গে Hটা জুড়লো। কোত্থেকে এলো Hটা? Hটা এলো CH2 এর Hটা থেকে, যেটা আলফা পজিশনের H, সেই আলফা পজিশনের CH2 H থেকে অক্সিজেনটার কাছে এসছে Hটা, তার জন্য অক্সিজেনের সঙ্গে যে ডাবল বন্ডটা ছিল ওটা এই পজিশনে শিফট হয়ে গেছে। ওই দিকের সি ডাবল বন্ডেড ওতে কোনো চেঞ্জেস হয়নি, অ্যাজ ইট ইজ আছে, বাকি CH3 গ্রুপে অ্যাজ ইট ইজ আছে। এই অবস্থাতে মলিকিউলটাতে একটা সুন্দর হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ করছে, দেখো কেমন করে ডেভেলপ করছে। অবভিয়াসলি অক্সিজেনের উপরে কোন চার্জ থাকছে? পার্শিয়াল নেগেটিভ চার্জ। এক্ষুনি আমরা দেখলাম অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভের দিকে থাকে ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে শিফট হয় তাহলে এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ আসে। অক্সিজেন তার মানে বিইং ইলেকট্রোনেগেটিভ, ওর উপরে অলওয়েজ কোন চার্জ থাকবে? পার্শিয়াল নেগেটিভ চার্জ, কারণ ও হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, বন্ড পেয়ারকে নিজের দিকে টানবে। আবার হাইড্রোজেন, আচ্ছা এই অক্সিজেনও তাহলে পার্শিয়াল নেগেটিভ চার্জ নেবে। এই হাইড্রোজেন কোত্থেকে বন্ড পেয়ারকে টানবে? হাইড্রোজেনটা থেকে বন্ড পেয়ারকে টেনে নেবে, তাহলে হাইড্রোজেনে কোন চার্জ আসতে চলেছে? পার্শিয়াল পজিটিভ চার্জ, কারণ এই অক্সিজেনটা হাইড্রোজেন থেকে বন্ড পেয়ারকে নিজের দিকে টেনে নিচ্ছে, এই অক্সিজেনটা কার্বন থেকে বন্ড পেয়ারকে নিজের দিকে টেনে নিচ্ছে। অক্সিজেনগুলো তো হয়ে যাচ্ছে পার্শিয়াল ইলেকট্রোনেগেটিভ, যার থেকে টানছে সে কি হচ্ছে? পার্শিয়াল ইলেকট্রোপজিটিভ। এই হাইড্রোজেন পার্শিয়াল ইলেকট্রোপজিটিভ, এই অক্সিজেন পার্শিয়াল ইলেকট্রোনেগেটিভ। এখন কি রিপালশন হবে না অ্যাট্রাকশন হবে? এই অ্যাট্রাকশনটা কোন অ্যাটমের থ্রু দিয়ে হলো? হাইড্রোজেন অ্যাটমের থ্রু দিয়ে। এটাকে কি বলে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। একই মলিকুলের মধ্যেই দুটো পার্টের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। শুধু ইন্ট্রামলিকুলার হয়েছেই তা না, ভালো করে দেখো এই মলিকুলটাতে ক্লিয়ারলি একটা বেনজিন শেপ এসছে। বেনজিনে 6টা রিং থাকে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। বলবে স্যার 6টা রিং থাকলেই তো হবে না, 3টে পাই বন্ড থাকতে হবে। 3টে পাই বন্ড দিয়ে দিচ্ছি। একটা পাই বন্ড অল্টারনেট পজিশনে, সেকেন্ড পাই বন্ড অল্টারনেট পজিশনে পাই বন্ড নেই, বাট লোন পেয়ার আছে। সো পুরোপুরি অ্যারোমেটিক নয়, পুরোপুরি বেনজিন নয়, কোয়াসি অ্যারোমেটিসিটি বলে, সেমি অ্যারোমেটিসিটি। তাহলে এই রিংটাতে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়ে গিয়ে একটা সেমি অ্যারোমেটিসিটি স্টেবিলিটি আসছে, ফুল অ্যারোমেটিসিটি হচ্ছে না।
একদম পুরো অ্যারোমেটিকের মতন স্টেবল হচ্ছে না, বেনজিনের মতন, কিন্তু এটা কোয়াসি অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হচ্ছে। নাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, ওখানেও কোয়াসি অ্যারোমেটিসিটি তৈরি হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এ, অর্থোনাইট্রোফেনলে। কারেক্ট। তাহলে যখনই এরকম একটা 6টা মেম্বারের রিং হয়ে গেল, অল্টারনেট পজিশনে ডাবল বন্ড চলে এলো, অল্টারনেট পজিশনে ডাবল বন্ড এলো, এখানে ডাবল বন্ড নেই ঠিক কথা, বাট লোন পেয়ারটা আছে যেটা কিনা পাই বন্ডের মতন মুভ করতে পারে, পাই বন্ডের মতন রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে, রাইট? তাই এখানে এলো একটা কোয়াসি অ্যারোমেটিসিটি, যেটার কারণে এনল ফর্মটা এখন বেশি স্টেবল হয়ে যাচ্ছে। তাহলে এবং এখানে দেখো রিপালশনটাও এক্সিস্ট করছে না, বরং রিপালশনটাকে অ্যাট্রাকশনে চেঞ্জ করে নিজের ফেট বদলে দিয়েছে। যে রিপালশনের কারণে ওখানে আনস্টেবিলিটি ছিল, ও নিজের ফেটকে চেঞ্জ করে নিয়েছে, দিয়ে ওখানেই অ্যাট্রাকশন ডেভেলপ করে দিয়েছে, তার ফলে আরো স্টেবিলিটি বেড়ে গেছে। তাই বিটা ডাইকিটন ফর্মে থাকলে সেখানে এনল ফর্মটা বেশি স্টেবল হবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ভেরি গুড। আচ্ছা আর কি বলছে, আচ্ছা এটা চলে আসছে আমরা জিওমেট্রিক আইসোমারিজমে। ঠিক আছে, এটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজমের কিছু পয়েন্টস। জিওমেট্রিক আইসোমারিজমে বলছে মেন ক্রাইটেরিয়া হচ্ছে সি ডাবল বন্ডেড সি তে রোটেশন রেস্ট্রিক্টেড হতে হবে। সি ডাবল বন্ডেড সি তে রোটেশন যেন না হয় এরকম কম্পাউন্ড হতে হবে যেখানে জিওমেট্রিক আইসোমারিজম দেখতে পাওয়া যাবে। সি ডাবল বন্ডেড সি তে অর্থাৎ ডাবল বন্ডেড ফ্রোজেন রোটেশন হতে হবে। যে কোনো দুটো অ্যাটম যখন একে অপরের সঙ্গে বন্ডেড আছে, যদি একটা অ্যাটম রোটেট করে যায় অটোমেটিক্যালি, অন্য অ্যাটমের পজিশন ফিক্স, একটা অ্যাটম রোটেট করতে পারছে, তাহলে সেখানে জিওমেট্রিক আইসোমারিজম দেখতে পাওয়া যাবে না। এটা কোথায় পসিবল? সি সিঙ্গেল বন্ড সি তে। ধরো ফর এক্সাম্পল এটা ধরলাম সি সিঙ্গেল বন্ড সি, ক্লিয়ার? সি সিঙ্গেল বন্ড সি, এই দিকের হাতকে রোটেট না করিও এই দিকের হাত রোটেট করতে পারে, হ্যাঁ কি না? এটাতে এর সঙ্গে জুড়ে থেকে অ্যাটমগুলো অ্যারেঞ্জমেন্টও চেঞ্জ হতে হতে যাচ্ছে, কিন্তু এতে কিন্তু নতুন নতুন কোনো কম্পাউন্ড তৈরি হচ্ছে না। তাই সি সিঙ্গেল বন্ডেড সি তে যেহেতু এরকম সিসি বন্ডে একটা রোটেশন পসিবল, রোটেশনের কারণে এর সঙ্গে জুড়ে থাকা গ্রুপগুলো রোটেট করতে থাকবে, এটা কিন্তু কোনো জিওমেট্রিক আইসোমারিজম নয়। একদম একদম। কিন্তু যদি ডাবল বন্ড মিনিমাম থাকে, ডাবল বন্ড যদি দুটো পেন নিই আমি, ডাবল বন্ড আছে ধরো এরকম আছে, দুটো অ্যাটমের মধ্যে ধরো ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকা অবস্থায় আমি চাইলেও রোটেট করতে পারছি? ডাবল বন্ডকে ভেঙে যাবে, ডাবল বন্ড ভেঙে যাবে। ডাবল বন্ড থাকা মানে আমি রোটেট করতে পারবো না, এরকম আটকাচ্ছে, তার মানে ডাবল বন্ড থাকা মানে রেস্ট্রিক্টেড রোটেশন হয়ে গেল। এই অবস্থায় যদি কেউ ওপরের জন্য নিচের জন্য যায়, হ্যাঁ সেটা নতুন মলিকিউল, সেটা সিস বা ট্রান্স নতুন মলিকিউল। যতক্ষণ ডাবল বন্ড নেই ততক্ষণ আমি আরামসে এটাকে রোটেট করতে পারি, এরকম করে স্ক্রু ঘোরাতে পারি স্ক্রু ড্রাইভার দিয়ে। সো যদি ঘুরিয়ে যায় তাহলে ওপরে নিচে যারা আছে সেই গ্রুপগুলো ঘুরছে, তো এদিকটাতে ঘুরছে না, এদিকটা ফিক্স, এদিকটা ঘুরছে, কিন্তু সেগুলো নতুন নতুন মলিকিউল তৈরি হচ্ছে না, সেগুলো হচ্ছে এক একটা জাস্ট কনফার্মেশন তৈরি হচ্ছে। আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি, আমি এরকম হয়ে গেলাম, আমি কি নতুন হয়ে গেলাম? আমার নতুন একটা কনফার্মেশন এলো, আমি এরকম হয়ে গেছি, আমি কি চেঞ্জ হয়ে গেছি? আমার একটা কনফার্মেশন এসছে নতুন। কিন্তু যখন ডাবল বন্ডেডে আছে, তখন কিন্তু এই রোটেশনটা পসিবলই নয়। এই অবস্থায় যদি কোনো গ্রুপ উপরে ছিল আর নিচে ছিল এন্ড তাদের পজিশন চেঞ্জ হয়ে গেছে, সেখানে সিস ট্রান্স নতুন দুটো আইসোমারিজম জেনারেট করছে, কারণ ওখানে রোটেশন পসিবল ছিল না, তারপরেও চেঞ্জ হয়েছে, মানে ওরা নতুন। কোথায় কোথায় হবে? অবভিয়াসলি সি ডাবল বন্ডেড সি, রেস্ট্রিক্টেড রোটেশন যেখানে থাকবে। ট্রিপল বন্ডে হবে না, কেন হবে না? ট্রিপল বন্ডে রোটেশনটা রেস্ট্রিক্টেড, কিন্তু ট্রিপল বন্ডে কি লিনিয়ার আছে? ওখানে কি আলাদা গ্রুপ আছে? ওপরে নিচে যাওয়ার মতন তো গ্রুপই নেই। ট্রিপল বন্ড যখনই হয়ে যাচ্ছে তখনই তো সঙ্গে একটা করেই আছে, তো কি এই একটা ওপরে আছে না নিচে আছে তো কোনো ম্যাটার হচ্ছে না, না? তাই ট্রিপল বন্ডে আবার সিস ট্রান্স আইসোমারজিম হবে না, যদিও কিন্তু এখানে রেস্ট্রিক্টেড রোটেশন ছিল, ফ্রোজেন রোটেশন ছিল, কিন্তু ফ্রোজেন রোটেশন থাকার পরেও যেহেতু এখানে করসপন্ডিং গ্রুপগুলোই নেই, তাই এখানে সিস ট্রান্স আইসোমারজিম দেখতে পাবো না। আর কোথায় দেখতে পাবো? ভালো করে দেখো তো, এই মলিকুলটা তো রোটেশন ফ্রোজেন হয়ে যাবে, কারণ একটা সাইক্লিক রিং তৈরি হয়েছে, মলিকুলটা রিজিড হয়ে যাচ্ছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। কার্বন কার্বন যাই আছে না কেন, সাইক্লিক রিংটার জন্য একটা রিজিডিটি তৈরি হয়েছে, চাইলেই আমি ঘোরাতে পারবো না, রোটেশনটা আটকাবে। তাই যেখানে রিজিডিটি তৈরি হচ্ছে সাইক্লো অ্যালকেন, ঠিক আছে, সি ডাবল বন্ডেড সি,
সি ডাবল বন্ডের সি সাইক্লোঅ্যালকেন, এখানে হচ্ছে ডাবল বন্ডের রোটেশনে বা মলিকুলের দুটো অ্যাটমের রোটেশনে, এই দুটো অ্যাটমের রোটেশনে, এই দুটো অ্যাটমের রোটেশনে রেস্ট্রিকশন আসছে। যেখানে রেস্ট্রিকশন আসছে সেইখানে যদি দুটো গ্রুপ ওপরে নিচে হয়ে যায় তারা নতুন আইসোমারি। রেস্ট্রিকশন নাই এই অবস্থায় যদি দুটো গ্রুপ ওপর নিচে হয়ে যায় ওটা নর্মাল রোটেশনের কারণে হচ্ছে। কিন্তু রেস্ট্রিকশন আছে সি ডাবল বন্ডেড সি এর মুভমেন্টে বা এরকম সাইক্লোঅ্যালকিনের মুভমেন্টে, সাইক্লোঅ্যালকেনগুলোর মুভমেন্টে রেস্ট্রিকশন আছে, সি ডাবল বন্ডেড এন মুভমেন্টে রেস্ট্রিকশন আছে, এন ডাবল বন্ডেড এন মুভমেন্টে রেস্ট্রিকশন আছে। সো যেখানে যেখানে মুভমেন্টে রেস্ট্রিকশন আছে, ডাবল বন্ড আছে বা সাইক্লিক গ্রুপ আছে, সেইখানে যদি কোনো একটা গ্রুপ একটা কম্পাউন্ডে উপরের দিকে ছিল, অন্য কম্পাউন্ডে নিচের দিকে নেমে গেছে, তখন সেখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, কি বলছে? সিস আর ট্রান্সকে ডিফারেন্সিয়েট করব কি করে? খুবই ইজি পয়েন্টস। ট্রান্স অলওয়েজ মোর স্টেবল হবে, কারণ ট্রান্সে বাল্কি গ্রুপগুলো অপোজিটে থাকে। বাল্কি গ্রুপ অপোজিটে থাকা মানে স্টেরিক রিপালশন কম, স্টেরিক রিপালশন কম মানে বেশি স্টেবল। সিস অলওয়েজ কম স্টেবল হবে, ঠিক আছে? বাল্কি গ্রুপ অপোজিটে, সিস অলওয়েজ লেস স্টেবল হবে। আচ্ছা, আর কি? ট্রান্স আইসোমারে বাল্কি গ্রুপগুলো দূরে থাকছে, সিস আইসোমারে বাল্কি গ্রুপগুলো কাছাকাছি থাকছে, সেই কারণে সিসের স্টেরিক রিপালশন বেশি। তাই যেখানে স্টেরিক রিপালশন বেশি সেটা হবে সিস, যেখানে স্টেরিক রিপালশন কম সেটা হবে ট্রান্স। আচ্ছা, আর কি? ট্রান্স মলিকুলগুলো সিমেট্রিক্যাল থাকে, ক্রিস্টালে দারুণ ফিটিং থাকে, তাই হাই মেল্টিং পয়েন্ট হয়। ট্রান্স মলিকুলগুলো সিমেট্রিক্যাল, বাল্কি গ্রুপ দূরে দূরে, ছোট গ্রুপ দূরে দূরে, সিমেট্রিক্যালি আসে অ্যারেঞ্জমেন্ট। ট্রান্স মলিকুলগুলো যেহেতু সিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যাল মলিকুল ক্রিস্টালের মধ্যে বেটার ফিটিং করে। তোমার কাছে যদি কতগুলো সিমেট্রিক্যাল সাইজের বক্স থাকে সেগুলো ট্রলিতে ভালো করে ভরতে পারবে না। যদি অ্যাসিমেট্রিক্যাল টাইপ সাইজের কতগুলো বক্স থাকে ঘুরতে যাওয়ার সময় ট্রলিতে, সেখানে বেটার প্যাকিং হবে। সো অবভিয়াসলি সিমেট্রিক্যাল প্যাটার্নের যে কোনো মলিকুল ক্রিস্টালে যখন ফিটিং হবে সেখানে বেটার প্যাকিং হবে। বেটার প্যাকিং হলে হিট করে তাকে মেল্ট করতে বেশি এনার্জি লাগবে, তাই ট্রান্সগুলোর বেটার প্যাকিং এর জন্য, সিমেট্রিক্যাল হওয়ার জন্য ওদের মেল্টিং পয়েন্ট বেশি হবে। তাহলে দুটো আইসোমারের মধ্যে মেল্টিং পয়েন্ট একটার বেশি, সেটা কি? ট্রান্স। মেল্টিং পয়েন্ট কম, সেটা কি? সিস। সিসের মেল্টিং পয়েন্ট কম হওয়ার কারণও আছে, লেস স্টেবল এমনিতেই, বাল্কি গ্রুপ আছে, স্টেরিক রিপালশন আছে, এমনি লেস স্টেবল। বল। বয়লিং পয়েন্টে উল্টো হয়ে যাবে, কারণ বয়লিং পয়েন্টে কি কোনো ক্রিস্টাল ফিটিং এর ব্যাপার আছে? নেই। ওখানে কিন্তু আছে কি? লিকুইড টু ভেপার, ক্রিস্টালের ব্যাপার নেই। কেন উল্টো হবে এক্ষুনি আসছে। ভেরি গুড পয়েন্ট। তাহলে আমরা আপাতত যা দেখলাম, ট্রান্স হচ্ছে মোর স্টেবল, সিস হচ্ছে লেস স্টেবল। সিসের স্টেরিক রিপালশন আছে, বাল্কি গ্রুপগুলো সেম সাইডে থাকে। ট্রান্সে ওই স্টেরিক রিপালশনটা একদমই নেই, কারণ হচ্ছে ওখানে সেম বাল্কি গ্রুপগুলো অপোজিট সাইডে থাকে। আর সিমেট্রিক্যাল হওয়ার জন্য ট্রান্সের মেল্টিং পয়েন্ট বেশি হচ্ছে, কারণ ক্রিস্টালে ফিটিং বেশি হচ্ছে। কিন্তু বয়লিং পয়েন্টের যখন গল্প আসবে, বয়লিং পয়েন্টের গল্পতে কি হবে দেখো। বয়লিং পয়েন্টের গল্পতে ফর এক্সাম্পল এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স। ক্লিয়ার? এটা সি ডাবল বন্ডেড সি, এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে সিএল, এদিকে সিএল। সো এটা সিস, এটা হচ্ছে ট্রান্স। সিস মলিকুলের ডাইপোল মোমেন্ট থাকবে একটা, কারণ ক্লোরিন একটু আগেও যেরকম দেখেছিলাম, ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ক্লোরিন তাহলে বন্ড পেয়ারকে নিজের দিকে তুলবে, ক্লোরিনের উপরে তাহলে পার্শিয়াল মাইনাস চার্জ থাকবে, কার্বনগুলো ইলেকট্রো পজিটিভ হয়ে যাবে, পার্শিয়াল প্লাস চার্জ চলে আসবে। তাহলে ক্লিয়ারলি একটা ডাইপোল শিফট হয়ে যাচ্ছে ক্লোরিনের দিকে, রাইট? ইলেকট্রন ডেনসিটি ক্লোরিনের দিকে বেশি হয়ে যাচ্ছে, কার্বনের থেকে কম হয়ে যাচ্ছে। কারণ ইলেকট্রন ডেনসিটি কেন ক্লোরিনের দিকে বেশি হচ্ছে? কারণ ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ক্লোরিনের দিকে ইলেকট্রন পেয়ার শিফট হচ্ছে, ক্লোরিনের দিকে ইলেকট্রন পেয়ার শিফট হচ্ছে বলে ক্লোরিনের দিকে ইলেকট্রোনেগেটিভিটি থাকছে। তার মানে মলিকুলে ক্লিয়ার কাট দুটো পোল তৈরি হয়ে যাচ্ছে, একটা প্লাস চার্জের পোল অন কার্বন অ্যাটম, একটা মাইনাস চার্জের পোল অন ক্লোরিন অ্যাটম। এন্ড এইরকম মলিকুলকে আমরা কি মলিকুল বলি? ডাইপোল মলিকুল। বলবে স্যার এখানেও তো পোল আছে, ডেফিনেটলি আছে, কিন্তু এরা ইকুয়াল এন্ড অপোজিট, তাই একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। ট্রান্স মলিকুল যেটা ছিল যেখানে ক্লোরিনগুলো অপোজিটে ছিল, এখানেও কিন্তু ডাইপোলার বন্ড আছে। সিসিএল বন্ডটা পোলার বন্ড, ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের বেশি, বন্ড পেয়ার ক্লোরিনের দিকে শিফট হবে। ইলেকট্রোনেগেটিভিটি এখানেও ক্লোরিনের বেশি, বন্ড পেয়ার ক্লোরিনের দিকে শিফট হবে, কিন্তু এই শিফটিংটা অপোজিট ডাইরেকশনে হচ্ছে। সো নেট ডাইপোল মোমেন্ট থাকবে না, মলিকুলটা নন পোলার হয়ে যাবে। পোলার বন্ড থাকার পরেও সেই পোলার বন্ডগুলো একে অপরকে ক্যান্সেল করছে, তাই মলিকুল হবে নন পোলার। এবারে দেখো, যখন বয়লিং পয়েন্ট কনসিডার করব, এটা একটা ডাইপোল মলিকুল যেখানে ডাইপোল মোমেন্ট আছে, পোলার মলিকুল। এটা একটা নন পোলার মলিকুল, ধরলাম এটা একটা ডাইপোল মলিকুল যার এদিকে আছে পার্শিয়াল প্লাস চার্জ,
এটা একটা ডাইপোল মলিকুল ধরলাম, যার এদিকে আছে পার্শিয়াল প্লাস চার্জ, এদিকে আছে পার্শিয়াল মাইনাস চার্জ। এটা আর একটা ওই সেম ডাইপোল মলিকুল ধরলাম। তাহলে দুটো ডাইপোল মলিকুলের মধ্যে একটা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে কিনা? ফোর্সটার নাম কি, কে বলবে? লন্ডন, ডিবাই, কিসাম, কোনটা? এই লন্ডন না হলে ডিবাই হবে, ডিবাই না হলে কিসাম হবে। এইটা একটা ডাইপোল মলিকুল, পোলার মলিকুল, যার একদিকে পার্শিয়াল প্লাস চার্জ আছে, অন্যদিকে পার্শিয়াল মাইনাস চার্জ আছে, বিকজ পার্শিয়াল মাইনাস চার্জের দিকে ইলেকট্রন ডেন্সিটি শিফট করে গেছে, কারণ এইদিকে হয়তো ইলেকট্রোনেগেটিভ কেউ ছিল। একইভাবে এই মলিকুলটাতে একদিকে পার্শিয়াল মাইনাস আছে, অন্যদিকে পার্শিয়াল প্লাস আছে, পার্শিয়াল মাইনাসের দিকে বন্ড পেয়ার শিফট করে গেছে, ইলেকট্রন ডেন্সিটি শিফট করে গেছে, কারণ এইদিকে হয়তো কেউ ইলেকট্রোনেগেটিভ ছিল, সেই দিকে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমগুলো এইদিকে আছে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যাই আছে মলিকুলটাতে এদিকে আছে, সে টানছে, তাই বন্ড পেয়ার শিফট হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে। তার ফলে ক্লিয়ার কাট একদিকে পার্শিয়াল মাইনাস চার্জ আসছে, ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, অন্যদিকটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে, পার্শিয়াল প্লাস চার্জ আসছে। কোয়েশ্চেনটা হচ্ছে দুটো এরকম পোলার মলিকুলের মধ্যে অপোজিট চার্জের মধ্যে যে অ্যাট্রাকশনটা হয় সেটাকে বলে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, কারণ এখানেও একটা ডাইপোলের প্লাস চার্জ, এখানে একটা ডাইপোলের মাইনাস চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করছে। এই ফোর্সটার নাম কি? লন্ডন, কিসাম, ডিবাই। বলো, তুক্কা মেরে দিলি হলো না, কিসাম ফোর্স এটা, ঠিক আছে? কিসাম ফোর্স, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, এটাকে বলে কিসাম ফোর্স। তাহলে হাইড্রোজেন যখন হবে সেখানে কি কোনো ডাইপোল মোমেন্ট আছে? তার মানে দুটো নন পোলারের মধ্যে, দুজনেই নন পোলার, সেইখানে যে ফোর্সটা ওটা লন্ডন ফোর্স। ডিবাই একজন পোলার একজন নন পোলার, তখন ডিবাই ফোর্স। আর কিসামটা হচ্ছে যখন দুজনেই ডাইপোল আছে তখন কিসাম ফোর্স। কিসাম, KEESOM। কিসাম ফোর্স হচ্ছে যখন ডাইপোল ডাইপোলের মধ্যে ইন্টারঅ্যাকশন, তখন তাকে কিসাম ফোর্স বলে। যখন একটা ডাইপোল অন্যটা নন পোলার, একটা পোলার অন্যটা নন পোলার, তখন তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা তাকে বলে ডিবাই ফোর্স। আর যখন দুজনেই নন পোলার অ্যাটম, তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা তাকে বলা হচ্ছে লন্ডন ফোর্স। ঠিক আছে? ওকে, বেশ। তাহলে এবার বল, সিস মলিকুলে এরকম একটা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন থাকবে কিনা? কারণ সিস মলিকুলগুলোই পোলার মলিকুল দেখতে পাচ্ছি, সিস মলিকুলেই সিসিএল বন্ডগুলো আছে এবং তারা একে অপরকে ক্যান্সেল করছে না, সেম ডাইরেকশনে আছে। সিসিএল বন্ডগুলো পোলার এবং তারা সেম ডাইরেকশনে আছে, কোনো ক্যান্সেলেশন নেই। ক্যান্সেলেশন না থাকলে সিস মলিকুলগুলোই পোলার, হ্যাঁ কি না? সিস মলিকুলগুলো যদি পোলার হয়, কারণ এখানে কোনো সিসিএল বন্ডের ক্যান্সেলেশনটা হচ্ছে না, সেম ডাইরেকশনেই কাজ করছে, তাহলে যদি সিসিএল বন্ডগুলো পোলার হয়, তার জন্য মলিকুলটাও যদি সিস মলিকুলটাও পোলার হয়, সেই পোলার মলিকুলে যদি এরকম ডাইপোল ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনকে ব্রেক করে লিকুইডকে ভেপারে পাঠাতে বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে? তাই সিসগুলোর মেল্টিং পয়েন্ট কম হলেও বয়লিং পয়েন্ট বেশি হতে চলেছে। সিসগুলোর কিন্তু মেল্টিং পয়েন্ট কম ছিল, কারণ মেল্টিং পয়েন্ট মানে ক্রিস্টাল থেকে লিকুইড, ওখানে ক্রিস্টালে ফিটিং বেশি ট্রান্সের, কারণ সিমেট্রিক বেশি, তাই ওখানে ক্রিস্টাল ট্রান্সকে ব্রেক করে লিকুইড করা ডিফিকাল্ট, কারণ সিমেট্রি বেশির জন্য ক্রিস্টালে ফিটিং বেশি। ক্রিস্টালে ফিটিংটা প্যাকিংটা যত বেশি ভালো, তত সেটাকে ব্রেক করে ট্রান্সটাকে লিকুইড বানানো ডিফিকাল্ট, তাই ওখানে মেল্টিং পয়েন্ট বেশি ছিল। কিন্তু বয়লিং পয়েন্টের সময় কিন্তু ক্রিস্টাল ফিটিংটা কাজে আসছে না। বয়লিং পয়েন্টের সময় যেখানে ডাইপোল মোমেন্ট আছে, যেখানে পোলারিটি আছে, যেখানে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন আছে, সেখানে কিন্তু বেশি স্ট্রেংথ থাকছে বন্ডের, যাকে ব্রেক করার জন্য বেশি এনার্জি লাগবে। তাই যেখানে পোলারিটি আছে, দ্যাট ইজ সিস মলিকুল, সেখানে বয়লিং পয়েন্ট বেশি হতে চলেছে। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এটা হয়ে গেল তোমার জেনারেল। আচ্ছা, এবারে বুদ্ধি করে বলো, তাহলে ট্রান্স পোলার না নন পোলার? আর সিস পোলার না নন পোলার? তাহলে এদের মধ্যে ওয়াটার সলিবিলিটি কোথায় বেশি হবে? ওয়াটার নিজেও পোলার, লাইকস প্রেফার লাইকস, সিস সিসেই বেশি হবে, কারণ সিসগুলো ইউজুয়ালি পোলার হচ্ছে। সিসগুলো আমরা দেখে নিয়েছি অলরেডি পোলার। সিস পোলার হওয়ার জন্য ওয়াটার ইজ আ পোলার সলভেন্ট, পোলার সলভেন্টে পোলার মলিকুল ইজিলি ডিজলভ হবে, যে কারণে ওয়াটারে সমস্ত আয়নিক কম্পাউন্ড ডিজলভ হয়ে যায়।
তখন ডিজলভ হবে না, নন পোলার গুলো ডিজলভ হবে অর্গানিক সলভেন্টে, লাইক বেনজিন, লাইক টলুইন, লাইক অ্যাসিটন, লাইক ক্লোরোফর্ম। সমস্ত নন পোলার মলিকুল ডিজলভ হবে নন পোলার সলভেন্টে, সমস্ত পোলার মলিকুল ডিজলভ হবে পোলার সলভেন্টে। পোলার নন পোলারের তাহলে মেন ক্রাইটেরিয়াটা কি? একজনকে হতে হবে ইলেকট্রোনেগেটিভ, সে বন্ড পেয়ারকে নিজের দিকে শিফট করাবে, তার মাথায় আসবে পার্শিয়াল মাইনাস চার্জ। অন্যজন হবে তখন ইলেকট্রন ডিফিশিয়েন্ট, তার মাথায় আসে পার্শিয়াল প্লাস চার্জ। এই হয়ে গেল পোলার বন্ড তৈরি। এই পোলার বন্ড যদি একে অপরকে ক্যান্সেল আউট করে তাহলে সেটা হবে নন পোলার হয়ে যাবে আলটিমেটলি। কিন্তু এই পোলার বন্ডগুলো যদি একে অপরকে ক্যান্সেল আউট না করে তখন সেখানে মলিকুল পোলার থাকবে। ক্লিয়ার? অ্যান্ড পোলার যদি থাকে তখন সেখানে বয়লিং পয়েন্ট বাড়বে, পোলার যদি হয় সেখানে ওয়াটারের সলিবিলিটি বাড়বে। পোলার হওয়া মানে ওয়াটারের মধ্যে সলিবিলিটি বাড়া, পোলার হওয়া মানে সলিবিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে বয়লিং পয়েন্ট বাড়া। সো দিজ আর দ্য ফিচার্স। চলে আসছি কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমার তৈরি হতে পারে, তার একটা ফর্মুলা আছে। কি থেকে দেখব? প্রথমে আমাকে দেখতে হবে, আচ্ছা সাইক্লিক মলিকুল একবার দেখে নি। এটা হচ্ছে সাইক্লিক মলিকুল, বলে এটা সিস না ট্রান্স? এটা একটা সাইক্লিক মলিকুল, সাইক্লোঅ্যালকেন, সিস না ট্রান্স? সিস, কারণ হচ্ছে দুটো বাল্কি গ্রুপই উপরের দিকে আছে, সেম সাইড আছে, প্লেনটা যে ট্রায়াঙ্গেল প্লেনটা, ট্রায়াঙ্গেল প্লেনের থেকে উপরের দিকে আছে দুটো বাল্কি গ্রুপই। এইটা ট্রায়াঙ্গেল প্লেনটা, কার্বন কার্বন প্লেনটা, কার্বন কার্বন ট্রায়াঙ্গেল প্লেন। আচ্ছা এখানেও নিশ্চয়ই আছে, কে আছে এখানে? দুটোই হাইড্রোজেন আছে, ভেরি গুড। এখানেও আছে CH3H আছে, এখানেও আছে CH3H। তাহলে এই ট্রায়াঙ্গেলের যে কার্বন কার্বন ট্রায়াঙ্গেল প্লেনটা, দুটোতেই মিথাইলগুলো সেম সাইডে মানে প্লেনের উপরের দিকে আছে, ট্রায়াঙ্গেলটার থেকে মিথাইলগুলো প্লেনের উপরের দিকে আছে, তাই এটা সিস। এখানেও ট্রায়াঙ্গেল একটা তৈরি হয়েছে সাইক্লোপ্রোপেনের মতন, এদিকে আছে হাইড্রোজেন, বাট এখানে মিথাইলটা আছে উপরে আর এটাতে মিথাইল আছে নিচে। সো এটা এখানে মিথাইল গ্রুপটা আছে নিচের দিকে, প্লেনের নিচের দিকে ট্রায়াঙ্গেলের, এই মিথাইলটা আছে প্লেনের ট্রায়াঙ্গেল প্লেনটার উপরের দিকে। তাহলে যেহেতু মিথাইলগুলো এখানে অপোজিট সাইডে আছে, একজন নিচে একজন উপরে, ট্রান্স, এখানে দুজনেই উপরে আছে, সিস আইসোমার ফর সাইক্লোঅ্যালকেনস। ক্লিয়ার? তার মানে সিস ট্রান্সটা কিন্তু শুধুমাত্র অ্যালকিনের জন্য অ্যাপ্লিকেবল নয়, সাইক্লোঅ্যালকেনও অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? চলে আসছে এবার জিওমেট্রিক্যাল আইসোমারিজম কতগুলো হবে তার কাউন্ট কি করে করব। যদি দেখা যায় n নাম্বার অফ পাই বন্ডস আছে, প্রথম রুল নাম্বার 1টা হচ্ছে n নাম্বার অফ পাই বন্ড আছে অ্যান্ড ডিফারেন্ট এন্ডস আছে। ডিফারেন্ট এন্ডস মানে পাই বন্ডের এই দিকে যে গ্রুপগুলো আছে আর এই দিকের গ্রুপগুলো আলাদা। ডিফারেন্ট এন্ডস, পাই বন্ডের দুদিকে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপস আছে এবং এই অবস্থায় পাই বন্ড আছে কটা? n। তখন হবে ফর্মুলা জিওমেট্রিক্যাল আইসোমার ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। ফর এক্সাম্পল বলো, এই মলিকুলটাতে প্রথমে বলো পাই বন্ড কটা আছে, তার মানে n এর ভ্যালু কত? 1। পাই বন্ড একটা মানে n এর ভ্যালু 1, nটা হচ্ছে নাম্বার অফ পাই বন্ড। এই কম্পাউন্ডটাতে এদিকে যে গ্রুপগুলো আছে তারা কি সেম সেম গ্রুপ না ডিফারেন্ট গ্রুপ? সো ডিফারেন্ট গ্রুপ আছে, অর্থাৎ এই দিকের এন্ডও ডিফারেন্ট গ্রুপ আছে, ওই দিকের এন্ডও ডিফারেন্ট গ্রুপ আছে, এন্ড পাই বন্ড আছে একটা। তাহলে এখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম কতগুলো হবে? একটা সিস, অন্যটা ট্রান্স হবে। তাহলে পাই বন্ড যদি একটা থাকে আর কার্বনগুলোর যদি ডিফারেন্ট এন্ড থাকে তখন ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল আইসোমারিজম ক্যালকুলেট করার ফর্মুলা। কিন্তু পরেরটা একটু ডিফিকাল্ট, বলছে n নাম্বার অফ পাই বন্ড আছে ঠিক কথা, n নাম্বার অফ পাই বন্ড আছে ঠিক কথা, কিন্তু সিমিলার এন্ড আছে। সিমিলার এন্ড হলে দুটো কেস হবে। কেস নাম্বার 1, n যদি ইভিন হয় তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে এই ফর্মুলাটা থ্রু দিয়ে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1। n যদি নাম্বার অফ পাই বন্ড হয় এবং সেটা যদি ইভিন হয়, যখন পাই বন্ডটা আছে সিমিলার এন্ডসে তখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1, এটা হবে জিওমেট্রিক্যাল আইসোমারিজমের সংখ্যা। যদি n অড হয় তখন ফর্মুলাটা কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 মাইনাস 1। সো মুখস্থ রাখতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 মাইনাস 1। n এর ভ্যালুটা কি? নাম্বার অফ পাই বন্ড।
নাম্বার অফ পাই বন্ডটা অড না ইভিন এটা কখন চেক করব, যখন দুদিকেই সিমিলার এন্ড। আর এন এর ভ্যালুটাতে অড ইভিন এসব চেক করব না, কখন, যখন দুদিকে ডিফারেন্ট এন্ড। ডিফারেন্ট এন্ড হয়ে যাওয়া মানে এন এর ভ্যালু রেসপেক্টেড টু দি পাওয়ার এন হবে আইসোমারের নাম্বার। কিন্তু যদি এন এর ভ্যালু, এন এর যাই ভ্যালু হোক না কেন, কিন্তু যদি পাই বন্ডের দুদিকে অড সিমিলার এন্ডস থাকে, পাই বন্ডের দুদিকে যদি সিমিলার এন্ডস থাকে, তখন এন অড না এন ইভেন তার উপরে ফর্মুলা চেঞ্জ হবে জিওমেট্রিক্যাল আইসোমারের জন্য। ঠিক, তোমাদের ড্র করতে দেবে না। অ্যালিন বলে এক ধরনের মলিকুলস পাওয়া যায়, অ্যালিন, ওখানে দুটো তিনটে চারটে পরপর পাই বন্ড থাকে, ডাবল বন্ড থাকে। ঠিক আছে, অ্যালিন বলে এক ধরনের মলিকুল হয়, দুটো তিনটে চারটে পরপর পরপর অনেকগুলো পাই বন্ড আছে। সো সেখানে সেই, কিন্তু সেগুলো স্ট্রাকচার ড্র করতে দেবে না, কারণ আমাদের সিলেবাসে ওগুলো নেই। কিন্তু কতগুলো আছে কাউন্ট, সেই অঙ্ক দিতেই পারে। যে একটা মলিকুল ড্র, একটা তোমাকে মলিকুলটা ড্র করে দিল, কোয়েশ্চেনে মলিকুলটা দিয়ে দেবে, দিয়ে তোমাকে খুঁজতে হবে দুটো এন্ড সিমিলার না দুটো এন্ড ডিফারেন্ট। যদি দুটো এন্ড ডিফারেন্ট হয়, এই ফর্মুলাতে পুট হবে যতগুলো পাই বন্ড টু দি পাওয়ার এন, যতগুলো পাই বন্ড টু দি পাওয়ার এন। যদি ডিফারেন্ট এন্ড হয়, স্ট্রাকচারটা দেখে তুমি বুঝতে পেরে যাবে ওটা, যে পাই বন্ডের এন্ড গুলো একদম ডিফারেন্ট না সিমিলার। কিন্তু যদি সিমিলার এন্ড হয়, তখন এন এর যে ভ্যালু তার রেসপেক্টে দেখতে হবে কতগুলো পাই বন্ড, সেটা ইভিন না অড। ইভিন হলে একটা ফর্মুলা, অড হলে আর একটা ফর্মুলা। চলে আসি ইজেড নমেনক্লেচার। যেই 2015-16 থেকে এই কোয়েশ্চেন গুলো খুব আসতো, রিসেন্ট টাইমে দেখা গেছে খুব একটা আসছে না। তো তারপর আমরা জেনে রাখবো যে ইজেড নমেনক্লেচার জিনিসটা কি। খুবই ইজি ব্যাপার। ইটা হচ্ছে ট্রান্স আইসোমারকে রিপ্রেজেন্ট করে, জেডটা হচ্ছে সিস আইসোমারকে রিপ্রেজেন্ট করে। কিন্তু একটা ডিফারেন্সিয়েশন আছে। সিস বা ট্রান্স যখন আমরা এমনিতে পড়ি, তখন আমরা দেখি যে সবগুলো গ্রুপই সেম কিনা, হ্যাঁ কিনা, যে সেম সাইডে সেম গ্রুপ আছে কিনা দেখি, অপোজিট সাইডে সেম গ্রুপ আছে কিনা দেখি। ভালো করে দেখো, এই মলিকুলটাতে একটাও সেম গ্রুপ আছে, অ্যাপারেন্টলি মনে হবে এখানে সিস ট্রান্স কি করে হবে। তাই এদের জন্য সিস ট্রান্স কথাটা ইউজ করা হয় না। কিন্তু সিসের মতন যারা, তাদেরকে বলা হবে তোমার ই আইসোমার। ট্রান্সের মতন যারা, তাদেরকে বলা হবে জেড আইসোমার। এখন সিসের মতনকে আর ট্রান্সের মতনকে বুঝবো কি করে? চারটে গ্রুপই তো ডিফারেন্ট। আমরা তো সিস ট্রান্স জানি দুটো গ্রুপ সেম হবে, দুটো গ্রুপ ডিফারেন্ট হবে। এই অবস্থায় সিস ট্রান্স জানি, চারটে গ্রুপ ডিফারেন্ট হলে কি করব? দেখতে হবে কার অ্যাটমিক ওয়েট বেশি। অ্যাটমিক ওয়েট বেশিওয়ালা যদি সেম সাইডে থাকে, তখন সিস টাইপ। অ্যাটমিক ওয়েট বেশিওয়ালা যদি অপোজিট সাইডে থাকে, ট্রান্স টাইপ। তাহলে দেখে নি চারটে গ্রুপের মধ্যে অ্যাটমিক ওয়েটের অর্ডারটা সাজিয়ে নি। অ্যাটমিক ওয়েটের অর্ডারে এটা 1 নাম্বার, হ্যাঁ কি না? সরি, এটা 1 নাম্বার নয়, আয়োডিন হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আয়োডিন 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। এদের দুজনের মধ্যে এই কার্বনে আছে আয়োডিন আর ফ্লুরিন, আয়োডিন আর ফ্লুরিন, এদের দুজনের মধ্যে আয়োডিন 1 নাম্বার, ফ্লুরিন 2 নাম্বার। কারণ হচ্ছে ফ্লুরিনের অ্যাটমিক ওয়েট কম, আয়োডিনের বেশি। এই দুজনের মধ্যে ব্রোমিন 1 নাম্বার, ক্লোরিন 2 নাম্বার। তাহলে বলো জিনিসটা ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন রইলো না সেম সাইডে 1-1, সেম সাইডে 2-2 হয়ে গেল? সেটা ই আইসোমার। সিস টাইপ যাদের হাই অ্যাটমিক ওয়েট তারা সেম সাইডে, সিস টাইপ। যাদের লো অ্যাটমিক ওয়েট তারা সেম সাইডে, সিস টাইপ। সিস টাইপ মানে তখন সিস বলবো না, ই আইসোমার। ঠিক আছে, পরেরটাই দেখো তাহলে কি হতে চলেছে, দেখে নেওয়া যাক। এদের মধ্যে এখানে আছে CHO, সবকটা মেলাও। সি কত অ্যাটমিক ওয়েট? 12। এইচ কত? 1, 13। অক্সিজেন কত? 16। 13 আর 16 29। ব্রোমিন কত? আরে ক্লোরিন 35.5, ব্রোমিন 87। তাহলে সবকটা মিলিয়েও যে মলিকুলার ওয়েট সেটাও 29, আর ব্রোমিন 87, 88 এই রেঞ্জে আছে। না সরি 80, ব্রোমিন 79.9, দ্যাট ইজ 80। তাহলে ব্রোমিন যদি 80 হয়, এটা কিনা মোর অ্যাটমিক ওয়েট, এটা লেস মলিকুলার ওয়েট আছে। আচ্ছা, এইদিকে গ্রুপটাতে এসো। নাইট্রোজেন কত? 14। দুটো হাইড্রোজেন মিলে কত? 16। ফ্লুরিন হচ্ছে 19, ফ্লুরিনের অ্যাটমিক ওয়েট 19। তাহলে ফ্লুরিনের অ্যাটমিক ওয়েট 19 মানে এটা এখানে হাই প্রায়োরিটি, এটা লো প্রায়োরিটি।
তাহলে প্রায়োরিটি ওয়াইজ এটা হাই প্রায়োরিটি বিকজ এর অ্যাটমিক ওয়েট বেশি, এর অ্যাটমিক ওয়েট কম। আবার এখানে হচ্ছে প্রায়োরিটি ওয়াইজ এর অ্যাটমিক ওয়েট বেশি, এর অ্যাটমিক ওয়েট কম। তাহলে এখন 1 1 2 2 করে যদি সাজাই, হাই প্রায়োরিটি অপোজিটে, লো প্রায়োরিটি অপোজিটে, তাহলে এটা ট্রান্স টাইপ। এই সরি ট্রান্স টাইপটা কোনটা হলো? ট্রান্স টাইপটা হচ্ছে ইই, ট্রান্স টাইপটা ই আইসোমার, আর সিস টাইপটা হচ্ছে জেড আইসোমার। ঠিক আছে, সিস টাইপ এটা হচ্ছে জেড আইসোমার, ট্রান্স টাইপ এটা হচ্ছে ই আইসোমার। ট্রান্স বলবো না, ট্রান্স টাইপ, সিস বলবো না, সিস টাইপ। সিস টাইপ হলে তাকে বলা হয় জেড আইসোমার, ট্রান্স টাইপ হলে তাকে বলা হয় ই আইসোমার। ঠিক, চলে আসছি এবার অপটিক্যাল আইসোমারিজমে। এখানে কয়েকটা টার্মস এর মানে বুঝে নি, একদম এগুলো সবই জানা। প্রথমটা হচ্ছে পোলারাইজড লাইট। নর্মাল লাইট অল ডাইরেকশনে ভাইব্রেট হতে হতে প্রপাগেট করে। যদি কোনো একটা অপটিক্যাল ফিল্টারের থ্রু দিয়ে পাঠানো হয় ওই নর্মাল লাইটকে, তাহলে তার সমস্ত ডাইরেকশনে ভাইব্রেশন সিজ হয়ে যায় এবং কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনেই ভাইব্রেশনটা অ্যালাউড থেকে যায়। যেমন এখানে ধরে নিয়েছি ভার্টিক্যাল ডাইরেকশনে ভাইব্রেশন অ্যালাউড আছে, বাকি সব ডাইরেকশনে নর্মাল লাইটের ভাইব্রেশন সিজ হয়ে গেছে যখনই লাইটটাকে একটা অপটিক্যাল ফিল্টারের থ্রু দিয়ে, একটা পোলারাইজারের থ্রু দিয়ে পাস করানো হয়েছে। এই লাইটকে বলে প্লেন পোলারাইজড লাইট। তার মানে এই লাইটটা একটাই প্লেনের রেসপেক্টে ভাইব্রেট করছে, খালি অল ডাইরেকশনে ভাইব্রেশন সিজ হয়ে গেছে, একটাই প্লেনের রেসপেক্টে ভাইব্রেট করতে করতে প্রপাগেট করছে। ঠিক, প্লেন পোলারাইজড লাইট। নেক্সট চলে আসছি অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কোনো একটা কম্পাউন্ড যদি প্লেন পোলারাইজড লাইটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে তাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করে দিতে পারে, তাকে বলবো অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড, আর এই ফেনোমেনাটাকে বলবো অপটিক্যাল অ্যাক্টিভিটি। নেক্সট অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম। কোনো একটা কার্বন অ্যাটমের সঙ্গে যে 4টে ভ্যালেন্সিতে 4টে গ্রুপ আছে, সবাই যদি আলাদা আলাদা গ্রুপ হয়, একটা কার্বনের সঙ্গে 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ, সেই কার্বনকে বলবো অ্যাসিমেট্রিক কার্বন। নেক্সট কাইরাল মলিকুল। কোনো একটা মলিকুল তার মিরর ইমেজের উপরে যদি নন সুপার ইম্পসিবল থেকে যায়, তাকে বলে কাইরাল মলিকুল। মিরর ইমেজের উপরে নন সুপার ইম্পসিবল, কাইরাল মলিকুল। প্লেন অফ সিমেট্রি, ধরলাম এরকম একটা মলিকুলার স্ট্রাকচার আছে, এই ডটগুলো কি কার্বন কিন্তু, ঠিক আছে। সো এ গ্রুপ কার্বন, কার্বন এ গ্রুপ, কার্বনের সঙ্গে এদিকে আছে বি গ্রুপ, এদিকে আছে সি গ্রুপ, এদিকে আছে বি গ্রুপ, এদিকে আছে সি গ্রুপ। ক্লিয়ারলি মলিকুলটার মাঝখান দিয়ে একটা প্লেন যাওয়া পসিবল, ইমাজিনারি প্লেন, যেটা মলিকুলের ওপরের হাফ আর নিচের হাফকে ইকুয়ালি ডিভাইড করছে, একদম ইকুয়ালি ডিভাইড করছে, ওপরের হাফ নিচের হাফ একে অপরের মিরর ইমেজ হয়ে যাচ্ছে। এরকম প্লেনকে বলা হয় প্লেন অফ সিমেট্রি। কোন মলিকুলে প্লেন অফ সিমেট্রি থাকলে ওই মলিকুল কাইরাল হবে না, কাইরাল না হলে ওই মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। একইভাবে সেন্টার অফ সিমেট্রি, কোন একটা মলিকিউল তার সেন্টারে যদি এমন কোন একটা পয়েন্ট ইমাজিন করা যায়, যে পয়েন্টটা থেকে কোন একদিকে গেলে যেখানে পৌঁছাবো, অন্যদিকে গেলে সেখানেই পৌঁছাবো, তাহলে ওই সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি যদি মলিকুলে থাকে, এগেন মলিকুল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কারণ মলিকুল একাইরাল হবে। আর সেন্টার অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি কেউ নেই, উল্টে অ্যাসিমেট্রিক কার্বন আছে, সেই মলিকুল হবে কাইরাল মলিকুল এবং সেই মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে। সো দেখে নেওয়া যাক এইটা কেন সেন্টার অফ সিমেট্রি আছে কিনা দেখে নেওয়া যাক। দেখো এখানে দেখিয়ে দিয়েছে, মলিকুলটা সেন্টারে একটা ইমাজিনারি পয়েন্ট দেখিয়েছে, যে পয়েন্ট থেকে তুমি কোনে একদিকে গেলে যেখানে পৌঁছবে, অন্যদিকে গেলে একদম অন্যদিকে ইকুয়াল ডিস্টেন্স গেলে তুমি একদম সেম জায়গায় এসে পৌঁছবে। মলিকুলার সেন্টারে একটা পয়েন্ট আছে, পয়েন্ট থেকে বল কোন দিকে যাবে এখন। যদি এরকম যাই, এনএইচ গ্রুপে পৌঁছাচ্ছি, হ্যাঁ কি না, এনএইচ গ্রুপে পৌঁছাচ্ছি, অপোজিট ডাইরেকশনে সেম ডিস্টেন্স আয়, এনএইচ গ্রুপে পৌঁছবি। এদিকে যা, সি ডাবল বন্ডেড ওতে পৌঁছাচ্ছি, অপোজিট ডাইরেকশনে সেম ডিস্টেন্স আয়, সি ডাবল বন্ডেড ওতেই পৌঁছবি। এদিকে যা, এই কার্বনটাতে পৌঁছাচ্ছি, এদিকে আয়, ইকুয়াল ডিস্টেন্স অপোজিট ডাইরেকশনে আয়, সেম কার্বনেই পৌঁছবি।
তার মানে এই মলিকুলে একটা ক্লিয়ারলি সেন্টার অফ সিমেট্রি আছে, যেখান থেকে যে কোনো একদিকে যদি যাওয়া হয় তাহলে যে গ্রুপে পৌঁছই ঠিক এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশনে যদি যাওয়া হয় সেম ডিস্টেন্স সেম গ্রুপে গিয়ে পৌঁছই। সেন্টার অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি যে কোনো একজন থাকলেও মলিকুল কি হবে? অ্যাকাইরাল, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যদি কেউ না থাকে তখন মলিকুল হবে কাইরাল, মানে অপটিক্যালি অ্যাক্টিভ। কাইরাল হওয়া মানে ওই মলিকুলের মিরর ইমেজ আর অরিজিনাল মলিকুলটা একে অপরের উপরে নন সুপার ইম্পসিবল থাকবে। ক্লিয়ার পুরো জায়গাটা? যেমন এই মলিকুলটাতে বলো কার্বনটা অ্যাকাইরাল না কাইরাল, সরি কার্বনটা অ্যাসিমেট্রিক না সিমেট্রিক? কার্বনটার সাথে 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ, 4টে ডিফারেন্ট গ্রুপ যদি অ্যাটাচ থাকে সেই কার্বন অ্যাসিমেট্রিক কার্বন। অ্যাসিমেট্রিক কার্বন প্রেজেন্ট থাকা মানে ওই কার্বনকে কাইরাল কার্বন বলে। কোন একটা মলিকুলে কাইরাল কার্বন থাকা মানে ওই মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হতে চলেছে। ওই মলিকুল আর তার মিরর ইমেজ দুজনেই একে অপরের উপরে নন সুপার ইম্পসিবল থাকবে। এদেরকে বলা হয় এনানসিওমার। কি বলে এদেরকে? একে অপরের। এই এনানসিওমারের মধ্যে যেমন এটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ যেহেতু হয় দেখতেই পাচ্ছি, কারণ এখানে একটা এমন একটা কার্বন আছে যে কার্বনের সঙ্গে 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ। 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ বলে একটা কার্বন, মানে এটাকে অ্যাসিমেট্রিক কার্বন বলবো এবং এটাকে কাইরাল কার্বনও বলবো। মলিকুলটাকে কাইরাল বলবো। মলিকুলের যে মিরর ইমেজ সেটা ড্র করে নি। মিরর ইমেজ ড্র করার সময় উপরে নিচে কোনো চেঞ্জ হয় না, খালি লেফট সাইডে আর রাইট সাইডে চেঞ্জ হয়। মিররে উপরে নিচে চেঞ্জ হয় না, মিররে লেফট রাইটে চেঞ্জ হয়। এটা যদি অরিজিনাল অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলটা হয়, এটা তার অপটিক্যালি অ্যাক্টিভ মিরর ইমেজ মলিকুল। এটা অপটিক্যালি অ্যাক্টিভ অরিজিনাল মলিকুল, এটা অপটিক্যালি অ্যাক্টিভ মিরর ইমেজ মলিকুল। ক্লিয়ারলি দেখে নাও, এই কার্বনটাও অ্যাসিমেট্রিক কার্বন এন্ড এই কারণে এই কার্বনটাও কাইরাল কার্বন। তাহলে এই মলিকুলটাও ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ, এই মলিকুলটাও ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ। ক্লিয়ার? এরা দুজন একে অপরের কি? এনানসিওমার। ঠিক আছে? কাইরাল কার্বন আছে ওখানেও অ্যাসিমেট্রিক কার্বন, এখানেও কাইরাল কার্বন আছে অ্যাসিমেট্রিক কার্বন। তাই এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, ওটাও অপটিক্যালি অ্যাক্টিভ, এরা একে অপরের এনানসিওমার। এখন এই দুটো এনানসিওমারের মধ্যে কোন একটা এনানসিওমার প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ রোটেট করাবে, তাকে বলবো ডেক্সট্রা রোটেটারি আইসোমার। অন্য আইসোমারটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাবে প্লেন পোলারাইজড লাইটকে, তাকে বলবো লিভো রোটেটারি আইসোমার। কোনটা কাকে এটা স্ট্রাকচার দিকে বলা সম্ভব নয়, এটার জন্য ইনস্ট্রুমেন্টের কাছে যেতেই হবে। আচ্ছা, অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি কোন কোন সিচুয়েশন হয়? ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, এগুলো এমসিকিউ এর জন্য। ডাইরেক্টলি যখন কোয়েশ্চেন দেবে তোমাকে লজিক্যালি থিঙ্ক করতে গেলে অনেক টাইম লাগবে তোমার, ভালো করে দেখে নাও। অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয় যদি প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট থাকে, একটা কেস যেখানে অ্যাসিমেট্রিক ব্যাপারটা নেই, কোনো না কোনো সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট আছে, হয় প্লেন অফ সিমেট্রি আর সেন্টার অফ সিমেট্রি, কেউ না কেউ প্রেজেন্ট আছে, একটা কেস। আরো একটা কেস হবে যখন অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হবে, যখন দুটো ইকুয়াল অ্যামাউন্টের অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড মিশে রেসিমিক মিক্সচার তৈরি করবে। এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু দুজনেই 50-50 আছে। SN1 রিঅ্যাকশনে যেটা হয়, SN1 রিঅ্যাকশনে রেসিমাইজেশন হয়, কারণ ইনভার্সনও হয় রিটেনশনও হয়। এন্ড ইনভার্সনের জন্য আমরা পাই একটা অপটিক্যালি অ্যাক্টিভ, রিটেনশনের জন্য পাই আর একটা অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু দুটোই 50-50 পাই। তাই যখনই কোনো একটা কম্পাউন্ড, পুরো মিক্সচারটা যখন আমি টেস্ট করছি, ইনস্ট্রুমেন্টে নিয়ে গেছি, পুরো মিক্সচারের মধ্যে 50% আছে অপটিক্যালি অ্যাক্টিভ একটা কম্পাউন্ড, 50% আছে অপটিক্যালি অ্যাক্টিভ অন্য কম্পাউন্ডটা। একজন প্লেন পোলারাইজডকে যত ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাবে, অন্যজন 50%ই আছে, সে প্লেন পোলারাইজডকে অ্যান্টি ক্লকওয়াইজ অত ডিগ্রি ঘুরিয়ে দেবে। নেট অপটিক্যাল রোটেশন 0 থাকবে, ইনঅ্যাক্টিভিটি থাকবে। আমার অবজারভেশনে তাহলে কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি পাবো? অবজারভেশনে অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকবে। এর মানে কি ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো অপটিক্যাল ইনঅ্যাক্টিভ ছিল? এরকম মিক্সচারকে কি বলে? রেসেমিক মিক্সচার। তার মানে দুটো সিচুয়েশনে অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি, একটা হচ্ছে যদি মলিকুলে কোনো এলিমেন্ট অফ সিমেট্রি থাকে, প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি যদি থাকে, সেটা মানে সেটা হচ্ছে অরিজিনালি অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। আর একটা হচ্ছে রেসিভিং মিক্সচার যদি হয়, সেখানে মলিকুলগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ নয়, কিন্তু তাদের মিক্সচারটা হয়ে গেছে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। যখন সিমেট্রি এলিমেন্ট থাকছে, মলিকুল বাই ডিফল্ট অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, কিন্তু যখন মিক্সচার রেসিভিং মিক্সচার, তখন ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো অপটিক্যালি অ্যাক্টিভ, ওই মিক্সচারটা হয়ে গেছে ইনঅ্যাক্টিভ।
ক্লিয়ার? যেমন ফর এক্সাম্পল এই মলিকুলটা বলো, এই মলিকুলটার নাম কি কে বলবে? টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এই টার্টারিক অ্যাসিড প্রথমে বলো এটাতে কি কোনো প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি আছে? কোনো প্লেন অফ সিমেট্রি নেই। মলিকুলার সেন্টার এমন কোনো পয়েন্ট নেই যেখান থেকে একদিকে গেলে যেখানে পৌঁছবো অন্যদিকে গেলে সেখানেই পৌঁছবো। কোনো সেন্টার অফ সিমেট্রি নেই। মলিকুলে এমন কোনো প্লেন নেই যে প্লেনটা মলিকুলকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করবে। যদি আমি এখান থেকে কাটি, এদিকে ওইচ এদিকে এইচ, ইকুয়াল হাফ হচ্ছে না। যদি আমি এখান থেকে কাটি, ওপরে ওইচ নিচে এইচ, ইকুয়াল হচ্ছে না। তার মানে এমন কোনো প্লেন নেই মলিকুলে যেটা মলিকুলটাকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করবে। এমন কোনো প্লেনও নেই মলিকুলটাতে যেটা মলিকুলকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করবে, মানে প্লেন অফ সিমেট্রি নেই। আবার সেন্টার অফ সিমেট্রি এখানে নেই। কি করে আছে বল সেন্টার অফ সিমেট্রি? এখানে যদি একটা পয়েন্ট বসাস, বল এবার কেমন করে সেন্টার অফ সিমেট্রি আছে? হ্যাঁ, কতটা হচ্ছে এইটা হচ্ছে এই মলিকুলটার ফিশার প্রজেকশন ফর্মুলা। এটা মলিকুলটার অরিজিনাল থ্রি ডাইমেনশনাল ফর্মুলাই নয়। তো সেই কারণে অরিজিনাল মলিকুলটাতে যখন ড্র করবো এখান থেকে, তখন দেখা যাবে সেন্টার অফ সিমেট্রি নেই কোথাও। এটা ফিশার প্রজেকশন এরকম করে সিমেট্রিক করে ড্র করা হয়েছে। ফিশার প্রজেকশন ফর্মুলাতে মলিকুলকে এরকম লম্বা লম্বা ভাবে ড্র করা হয়, কিন্তু মলিকুল কি অ্যাকচুয়ালি 2D তে এরকম ভাবে থাকবে? মলিকুল তো 3D তে আছে। সুপার ইম্পসিবল প্লাস হচ্ছে, দেখো এখানে সুপার ইম্পসিবল নয় সেটাও দেখতে পাচ্ছ, সেখান থেকেই বলা যাচ্ছে। দেখো এই মলিকুলটার মিরর ইমেজ ড্র করেছি, মিরর ইমেজের লেফট রাইটে চেঞ্জ হয়ে গেছে। এই মলিকুলের মিরর ইমেজ হচ্ছে এইটা, লেফট রাইটে চেঞ্জ হয়ে গেছে। এই মলিকুলটাকে ট্রান্সলেশন করে এর উপর বসাও, এইটা সুপার ইম্পসিবল হচ্ছে না। সুপার ইম্পসিবল হচ্ছে না মানে কোনো সিমেট্রি এলিমেন্ট এখানে নেই, না প্লেন না সেন্টার। এবং এই মলিকুলটাতে ভালো করে বলো তো, এই কার্বনটা কি অ্যাসিমেট্রিক? এই কার্বনের সঙ্গে অ্যাটাচ চারটে গ্রুপে কি ডিফারেন্ট? এই কার্বনেরটাও কি অ্যাসিমেট্রিক? এই কার্বনের সঙ্গে অ্যাটাচ চারটে গ্রুপে ডিফারেন্ট। তাহলে এটাও কাইরাল কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন। এটাও কাইরাল কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন, কারণ কার্বনগুলোর সঙ্গে অ্যাটাচ চারটে করে গ্রুপে ডিফারেন্ট। দুটো কাইরাল কার্বন প্রেজেন্ট আছে, অ্যাসিমেট্রিক কার্বন প্রেজেন্ট আছে। সো তার যখন মিরর ইমেজ হবে অবভিয়াসলি সেটা তো অপটিক্যালি অ্যাক্টিভ হবেই, দুজনেই এনানসিওমার হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবেই। এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এরা দুজনেই একে অপরের সঙ্গে কাইরাল এবং এনানসিওমার। কিন্তু টার্টারিক অ্যাসিডের একটা থার্ড ফর্ম আছে। এই ফর্মটাতে ভালো করে দেখো, একটা ক্লিয়ার কাট প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, যেটা উপরের হাফ আর নিচের হাফকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করছে। এই টার্টারিক অ্যাসিডের এই থার্ড ফর্মে একটা ক্লিয়ারলি প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট থাকার জন্য এই থার্ড ফর্মটা কি হবে? অপটিক্যালি। এই অপটিক্যালি ইনঅ্যাক্টিভটা একটা স্পেশাল কেসে ইনঅ্যাক্টিভ হলো। দেখো এই কার্বনটা কি কাইরাল কার্বন? এই কার্বনের সঙ্গে কি গ্রুপগুলো ডিফারেন্ট না সেম? তার মানে এটা কাইরাল কার্বন। এই কার্বনটা কাইরাল কার্বন থাকলে মলিকুলের কি হওয়া এক্সপেক্টেড ছিল? কাইরাল হওয়া এক্সপেক্টেড ছিল। মলিকুল কাইরাল হওয়া মানে অপটিক্যালি অ্যাক্টিভ হওয়া এক্সপেক্টেড ছিল। তাহলে মলিকুল এক্সপেক্টেড ছিল কাইরাল হবে, মলিকুল এক্সপেক্টেড ছিল অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কিন্তু তারপরেও মলিকুলে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট থাকার জন্য মলিকুল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এরকম কম্পাউন্ডকে শুধু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বলে না, বলে মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড হচ্ছে যেখানে কাইরাল মলিকুল প্রেজেন্ট আছে, মানে কাইরাল কার্বন প্রেজেন্ট আছে, চারটে ডিফারেন্ট গ্রুপওয়ালা কার্বন প্রেজেন্ট আছে, কিন্তু চারটে ডিফারেন্ট গ্রুপওয়ালা কার্বন প্রেজেন্ট থাকার পরেও মলিকুল কাইরাল বা অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারেনি। মলিকুলে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট চলে আসছে, যে কারণে মলিকুল অ্যাকাইরাল হয়ে গেছে এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ল্যাকটিক অ্যাসিড পুরোপুরি কাইরাল। ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের তিনটে ফর্ম হয়, ল্যাকটিক অ্যাসিডের দুটোই ফর্ম হয়, দুটোই পুরোপুরি কাইরাল। ঠিক আছে, টার্টারিক অ্যাসিডের তিনটে ফর্ম, এই দুটো ফর্ম তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম, আর এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম। এখানে একটা ক্লিয়ারলি প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। তাহলে এরা হচ্ছে তাহলে কি অপটিক্যালি অ্যাক্টিভ দুটো কি একে অপরের এনানসিওমার। তাহলে এনানসিওমারের প্রপার্টি নিয়ে আর ডিটেল বলছি না। এনানসিওমার আমরা কি জেনে নিয়েছি? অপটিক্যালি অ্যাক্টিভের একটা অন্যটার এনানসিওমার। এনানসিওমারদের ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি মোটামুটি সেম হয়, কিন্তু কি ডিফারেন্ট? প্লেন পোলারাইজড লাইটকে একজন ক্লকওয়াইজ ঘোরায়, অন্যজন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়। ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি কিন্তু মোটামুটি সেমই হয়। চলে আসি ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার কাদেরকে বলে?
যে কোনো একটা মলিকুল আর তার মিরর ইমেজ মলিকুল তারাই হচ্ছে একে অপরের ডায়াস্টেরিওমার। যেখানে কোনো রিলেশনশিপই নেই, একটা মলিকুল সেখানে যা যা গ্রুপ আছে অন্য একটা মলিকুলে সেম সেম গ্রুপই আছে, কিন্তু কোনো মিরর ইমেজ রিলেশনশিপ নেই তাদের মধ্যে, তারা ডায়াস্টেরিওমার। ফর এক্সাম্পল এই মলিকুলটাকে দেখো আর এই মলিকুলটাতে দেখো, প্রথমে একবার চেক করে দেখে নাও এই মলিকুলে যা যা গ্রুপ আছে এই মলিকুলে সেম সেম টাইপেরই গ্রুপ আছে কিনা। সি ওপরে আছে জেড, সি ওপরে আছে জেড, এ প্রাইম এ, এ প্রাইম এ, বি প্রাইম বি, বি প্রাইম বি, এক্স প্রাইম এক্স, এক্স প্রাইম এক্স, নিচে আছে জেড প্রাইম, জেড প্রাইম। এই মলিকুলটা আর এই মলিকুলটা এরা সেম সেম গ্রুপ আছে, কিন্তু এরা কি একে অপরের কোনো অ্যাঙ্গেল থেকে মিরর ইমেজ মনে হচ্ছে? এই কার্বনে মিরর ইমেজ হয়েছে, বাট এইখানে মিরর ইমেজ হয়েছে? এটা একটা সেম সেম রয়ে গেছে না, মিরর ইমেজ হয়নি। আবার এইখানে মিরর ইমেজ হয়েছে, তাহলে পুরো মলিকুলটা তো মিরর ইমেজ হলো না। সেম ফর্মুলা আছে, সেম স্ট্রাকচার, সেম কানেক্টিভিটি, কিন্তু পুরো মলিকুলটা একে অপরের মিরর ইমেজ নয়, এরা একে অপরের ডায়াস্টেরিওমার। অ্যাকচুয়ালি এরা একেবারেই ডিফারেন্ট এলিমেন্ট, অ্যাকচুয়ালি এরা একেবারেই ডিফারেন্ট মলিকুল। এদের না ফিজিক্যাল প্রপার্টিতে মিল থাকবে, না কেমিক্যাল প্রপার্টিতে মিল থাকবে, না কোনো কিছুতে মিল থাকবে, কারণ এরা কোনো অ্যাঙ্গেল থেকে সেম কম্পাউন্ডই নয়, এরা হচ্ছে ডায়াস্টেরিওমার। এদের জাস্ট বন্ডিং কানেক্টিভিটি বা স্ট্রাকচারটা সেম, এবং সেই কারণে এরা হচ্ছে এরকম দেখতে হয়েছে, কিন্তু এদের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশনশিপ নেই। তাহলে দেখো এই মলিকুলের এনানসিওমারটা কোনটা হবে? এর মিরর ইমেজ যেটা হচ্ছে এইটা হচ্ছে এই মলিকুলের এনানসিওমার। এই মলিকুলটার এনানসিওমারটা কোনটা হবে? এই মলিকুলের এনানসিওমার হবে এইটা। তার মানে মলিকুল 1 and মলিকুল 3 এদের মধ্যে রিলেশনশিপ কি? মলিকুল 1 আর মলিকুল 3 রিলেশনশিপ ডায়াস্টেরিওমার। এক্ষুনি তো বললাম 1 আর 3 এদের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশনশিপ নেই, গ্রুপগুলো সেম, কিন্তু এরা একে অপরের মিরর ইমেজ নয়, এরা ডায়াস্টেরিওমার। 1 আর 2 কি? এনানসিওমার। সরি, 1 আর 2 হচ্ছে এনানসিওমার। 3 আর 4 কি? এনানসিওমার। তাহলে বলো 2 আর 4 কি? ডায়াস্টেরিওমার এগেন। ঠিক আছে, 1 2 এনানসিওমার, আবার 3 4 এনানসিওমার, কিন্তু 1 3 হচ্ছে কোনো মিরর ইমেজ রিলেশন নয়, এরা সেম বন্ডিং আছে, সেম গ্রুপ আছে, কিন্তু মিরর ইমেজে নেই, তাই 1 3 ও ডায়াস্টেরিওমার, 2 4 ও ডায়াস্টেরিওমার। ক্লিয়ার? এদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি সব ডিফারেন্ট হয়, ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সবকিছু এদের একদম অলমোস্ট ডিফারেন্ট হয়। ডিএল নমেনক্লেচার, যদি কোনো একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডের নাম হচ্ছে গ্লিসারালডিহাইড, কি নাম? গ্লিসারালডিহাইড, CHO CHOH CH2OH, এই মলিকুলগুলো ওই বায়োমলিকুল চ্যাপ্টারে ডিটেলে দেখবো। CHO উপরে আছে CHO, তারপরে আছে CHOH, নিচে আছে CH2OH। এই মলিকুলটাও সেমই আছে, দেখো CHO, তারপর আছে CH2OH, CHO, তারপর আছে CHOH, এবং তারপর আছে CH2OH। এই দুটো মলিকুলে দেখতে হবে সেকেন্ড লাস্ট কার্বন। সেকেন্ড লাস্ট কার্বন মানে এই কার্বনটা। সেকেন্ড লাস্ট কার্বনে OH রাইট সাইডে থাকলে ডি আইসোমার, সেকেন্ড লাস্ট কার্বনে OH লেফট সাইডে থাকলে এল আইসোমার। ঠিক আছে, যখন এরকম সিরিজের কম্পাউন্ড হবে, সিরিজটা কিরকম সিরিজ? উপরে অ্যালডিহাইড গ্রুপ, নিচে অ্যালকোহল গ্রুপ, এরকম সিরিজ কাদের দেখতে পাওয়া যায়? কার্বোহাইড্রেট মলিকুলদের মধ্যে দেখতে পাওয়া যায়, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, ল্যাকটোজ, এদের মধ্যে এরকম মলিকুল দেখতে পাওয়া যায়। তাহলে ওপরে CHO গ্রুপ আর নিচে CH2 গ্রুপ আছে, এরকম কার্বন, এরকম যে মলিকুলগুলো হতে পারে, আরো বড় চেন আছে, এখানে তো 3টে চেন আছে, 3টে চেন না আরো বড় চেন আছে, কিন্তু চেনটা স্টার্টিং এ কি আছে? CHO গ্রুপ, চেনটার এন্ডিং এ কি আছে? CH2OH গ্রুপ। এরকম সিচুয়েশনে সেকেন্ড লাস্ট কার্বনকে দেখতে হবে। সেকেন্ড লাস্ট কার্বনে OH ডান দিকে মানে ডি আইসোমার, বাম দিকে মানে এল আইসোমার। ক্লিয়ার? লেফট নয়, লিভো এখানে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এল ফর লেফট, ফাইন। থ্রিও আর ইরাইথ্রো আইসোমার, যদি সেম গ্রুপ সেম সাইডে থাকে ইরাইথ্রো আইসোমার, সেম গ্রুপ অপোজিট সাইডে থাকে থ্রিও আইসোমার। কোন সিচুয়েশনে? ফিশার প্রজেকশন ফর্মুলাতে। ফিশার প্রজেকশন ফর্মুলাতে। ফিশার প্রজেকশন ফর্মুলা মানে এর সঙ্গে সিস ট্রান্সের ডিফারেন্স কি? সিস ট্রান্সে দেখতে
একটাই দুটোই কার্বন আছে যাদের মাঝখানে ডাবল বন্ড আছে, দুটো কার্বন যেখানে ডাবল বন্ড, যেখানে এগুলো কি ডাবল বন্ডেড কেস। সিস ট্রান্স কখন হবে? যখন রোটেশনটা রেস্ট্রিক্টেড। এগুলো সব সিঙ্গেল বন্ডেড কেস, এখানে রোটেশন রেস্ট্রিকশন এরকম কোনো ব্যাপার নেই। এই অবস্থাতে সেম গ্রুপ সেম সাইডে ইরাইথ্রো আইসোমার, ফিশার প্রজেকশন ফর্মুলা বলে এরকম রিপ্রেজেন্টেশন অফ মলিকুলকে। এই অবস্থাতে সেম গ্রুপ অপোজিট সাইডে, তাহলে থ্রিও আইসোমার। মনে রাখার জন্য আবার একইভাবে করতে পারো, থ্রিওটা হচ্ছে ট্রান্সের মতন, থ্রিও টি ট্রান্সও টি, থ্রিওটা হচ্ছে ট্রান্সের মতন। এই থ্রিওটার এনানসিওমারটা হচ্ছে এইটা, দেখে নাও, এটাও কিন্তু থ্রিও, সরি ইরাইথ্রো। এই ইরাইথ্রোর এনানসিওমার হচ্ছে এইটা, দুটোই ইরাইথ্রো। কেন? সেম গ্রুপ সেম সাইডে ইরাইথ্রো, সেম গ্রুপ সেম সাইডে ইরাইথ্রো। কিন্তু এই ইরাইথ্রোর এনানসিওমার হচ্ছে এইটা, কারণ এটা হচ্ছে মিরর ইমেজ, এর মিরর ইমেজ হচ্ছে এইটা, তাই এটা এনানসিওমার। একইভাবে সেম গ্রুপ অপোজিট সাইডে থ্রিও, সেম গ্রুপ অপোজিট সাইডে থ্রিও, কিন্তু এগেন এই থ্রিওটার মিরর ইমেজ হচ্ছে এই থ্রিওটা। এরা হচ্ছে একে অপরের এনানসিওমার। সো এরা হচ্ছে দুটো ইরাইথ্রোর এনানসিওমার, এরা হচ্ছে দুটো থ্রিওর এনানসিওমার। ঠিক আছে? ইরাইথ্রো কখন বলবো? যখন ফিশার প্রজেকশন ফর্মুলাতে সেম গ্রুপগুলো সেম সাইডে, আর সেম গ্রুপ অপোজিটে গেলে থ্রিও। চলো কয়েকটা এমসিকিউ করে নি। প্রথমটা কি বলছে দেখো, হুইচ আইসোমার অফ C2H12 gives monohalogenated product in the following reaction? monohalogenated product দেবে, মানে monohalogenated product দেবে, কথাটা মানেটা কি? একটাই হ্যালোজেন না, যে প্রোডাক্টটা তৈরি হবে সেখানে সবকটা হ্যালোজেনই সেম কার্বনে ঢুকেছে, এরকম টাইপের হবে monohalogenated product। মানে দেখো, প্রথমে দেখো এইখানে এই কম্পাউন্ডে, দেখো এই কম্পাউন্ডে এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটা 1 ডিগ্রি, বাকি কার্বনগুলো 2 ডিগ্রি। 1 ডিগ্রি কার্বন থেকে যদি হ্যালোজেন রিপ্লেস হয়, তাহলে এই 1 ডিগ্রি গুলো থেকে হ্যালোজেন রিপ্লেস হতে পারে, আবার 2 ডিগ্রি গুলো থেকেও, সরি এই 1 ডিগ্রি গুলো থেকেও হাইড্রোজেন রিপ্লেস হতে পারে বাই হ্যালোজেন, আবার এই 2 ডিগ্রি গুলো থেকেও হাইড্রোজেন রিপ্লেস হতে পারে বাই হ্যালোজেন। তাহলে এটা দেবে ডাই হ্যালোজেনেটেড প্রোডাক্ট। দু রকমের হাইড্রোজেন রিপ্লেসড হতে পারে বাই হ্যালোজেন, ডাই হ্যালোজেনেটেড প্রোডাক্ট। এইখানে এটা 1 ডিগ্রি কার্বন আছে তাই 1 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি কার্বন আছে তাই 2 ডিগ্রি হাইড্রোজেন, 1 ডিগ্রি কার্বন আছে 1 ডিগ্রি হাইড্রোজেন, 1 ডিগ্রি হাইড্রোজেন, 3 ডিগ্রি কার্বন আছে তাই 3 ডিগ্রি হাইড্রোজেন। এটা ট্রাই হ্যালোজেনেটেড প্রোডাক্ট দেবে, কারণ 3 রকম হাইড্রোজেন রিপ্লেসড হতে পারে বাই দ্য ক্লোরিন অ্যাটম। 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হতে পারে, 2 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হতে পারে, 3 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হতে পারে বাই ক্লোরিন অ্যাটম। যেটা বেশি রিঅ্যাক্টিভ সেটা রিপ্লেস হবে। কোনটা আগে রিপ্লেস হবে বল? 3 ডিগ্রি হাইড্রোজেন আগে রিপ্লেস হবে। ট্রাই হ্যালোজেনেটেড প্রোডাক্ট দেবে, ওটা তো নান অফ দিস। এটাতে বল অনলি একটাই অপশন, 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হবে বাই ক্লোরিন অ্যাটম, আর কোনো অপশনসই নেই। সো এখানে যেহেতু অল 1 ডিগ্রি কার্বন অ্যাটম, সেই কারণে এইখান থেকে যখন একটা একটা করে হাইড্রোজেন রিপ্লেস হতে থাকবে সেটা মোনো হ্যালোজেনেটেড প্রোডাক্ট তৈরি করবে। প্রোডাক্টটা কেমন দেখতে লাগবে দেখলেই বুঝতে পারবি যে পুরোপুরি একরকম ভাবেই হ্যালোজেনগুলো ঢুকেছে। ঠিক, সবকটা হাইড্রোজেন রিপ্লেসড হয়েছে, সবকটা হাইড্রোজেন রিপ্লেসড হয়েছে এবং তার ফলে তৈরি হয়েছে এই জিনিসটা। এবার দেখ এখানে কত মোল X2 দিয়েছি বল? 1 মোল। 1 মোল X2 থেকে কি এতগুলো X আসা সম্ভব? তার মানে জিনিসটা কি আমরা বুঝলাম এরকম ভাবে। এবার অ্যাপ্রোচটা কিরকম থাকবে, মেন ব্যাপারটা হচ্ছে এইখান থেকে যদি প্রোডাক্ট তৈরি হয়, ভালো করে দেখ, দুটো প্রোডাক্ট পাবো। আচ্ছা এটা এটা 2 ডিগ্রি সবগুলোই। ওয়ান ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হয়েছে ক্লোরিন দিয়ে, একটা প্রোডাক্ট পাবো, কারণ আমাকে দিয়েছে 1 মোলই, তার মানে একটাই ক্লোরিন রিপ্লেসড হবে। 1 ডিগ্রি হাইড্রোজেনটা রিপ্লেসড হয়েছে বাই ক্লোরিন, এটা একটা প্রোডাক্ট হবে।
অপশন নাম্বার এর জন্য বলছি। আবার 2 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হয়েছে বাই ক্লোরিন, এটা সেকেন্ড কাইন্ড অফ প্রোডাক্ট হবে, হ্যাঁ কি না? তাহলে কি আমরা মোনো হ্যালোজেনের টাইপের প্রোডাক্ট পেলাম? আমরা ডিফারেন্ট কাইন্ডের দুটো প্রোডাক্ট পেলাম, রাইট? ডিফারেন্ট কাইন্ডের দুটো প্রোডাক্ট পেলাম, যেখানে একটাতে একটা 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হয়েছে বাই ক্লোরিন, অন্যটাতে 2 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হয়েছে বাই ক্লোরিন, এবং আমরা বলবো এটা মেজর প্রোডাক্ট, কারণ 2 ডিগ্রি হাইড্রোজেন বেশি রিঅ্যাক্টিভ। এখানেও সেম জিনিস হবে, একটা প্রোডাক্টে 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হবে, একটা প্রোডাক্টে 2 ডিগ্রি হাইড্রোজেনটা রিপ্লেসড হবে, একটা প্রোডাক্টে 3 ডিগ্রি হাইড্রোজেনটা রিপ্লেসড হবে। আমরা তিনটে টাইপের প্রোডাক্ট পাবো, যার মধ্যে 3 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হয়ে যে প্রোডাক্ট তৈরি হবে, সেই 3 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হয়ে তৈরি হওয়া প্রোডাক্টটা হবে মেন প্রোডাক্ট বা মেজর প্রোডাক্ট। এইখানে সেটা পসিবল। এখানে একটাই টাইপের হাইড্রোজেন আছে আর তারাই রিপ্লেসড হতে পারবে। তাই এখানে যেটাই হোক না কেন, এটা CH2Cl হোক, এটা CH2Cl হয়ে যাক, এটা CH2Cl হয়ে যাক, বা এটা CH2Cl হয়ে যাক, যেটাই CH2Cl হয়ে যাক না কেন, ওটা একটাই টাইপের প্রোডাক্ট হবে। এটাও CH2Cl হয়ে যাক, যে প্রোডাক্ট, এটাও CH2Cl হয়ে যাক, সেম প্রোডাক্ট, এটাও CH2Cl হয়ে যাক, সেম প্রোডাক্ট, এটাও CH2Cl হয়ে যাক, সেম প্রোডাক্ট। তাই অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। বলছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ডাজ নট শো পজিশন আইসোমারিজম। পজিশন আইসোমারিজম দেখাবে না, আজকেরই ইনফরমেশন ছিল। পজিশন আইসোমারিজম কারা দেখায় না? অ্যালডিহাইড, সায়ানাইড, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আছে, অ্যালডিহাইড, সায়ানাইড, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড আছে, ভেরি গুড, এটা দেখাবে না, এটাও দেখাবে না, কিটোন, ঠিক আছে। এখানেও ইথার আছে, এরাও দেখাবে না, ঠিক আছে। পলিফিনাইল, এরা মেটামারিজম দেখাচ্ছে, রাইট? এরা পলিফিনাইল, হ্যাঁ কি না? এই পলিভ্যালেন্ট। ইথার অক্সিজেনের এদিকেও, অক্সিজেনের এদিকেও, পলিভ্যালেন্ট। সিও, সিওর এদিকে, সিওর এদিকে, পলিভ্যালেন্ট, এরা মেটামার, এরা মেটামারিজম দেখাবে। এ হয়তো চেন আইসোমারিজম দেখাতে পারে বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম দেখাতে পারে, কিন্তু পজিশন এরা কেউ দেখাবে না, ঠিক আছে। Among the following compounds geometrical isomerism দেখাবে কে? জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে কে? সিস ট্রান্স আইসোমারিজম দেখাবে কে? বলো। এটা বলবো না, এটা আবার কোন ইয়ারে এসেছিল বলেছে, 2020 কোশ্চেন। কে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে? ডাবল বন্ডের দুই দিকে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, তবে গিয়ে জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে। সো ডাবল বন্ডটা খোঁজো। এই কার্বনে ডিফারেন্ট গ্রুপ, ডাবল বন্ড খুঁজে নিয়েছো, এবারে এই কার্বনটা থেকে ডিফারেন্ট গ্রুপ আছে। এই কার্বনের সঙ্গে দুটোই তো হাইড্রোজেন, এই কার্বনের দুটোই হাইড্রোজেন, তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে না। ওই হাইড্রোজেন দুটো এরকম ভাবে থাক, একজন এদিকে, একজন এদিকে, বা একজন এদিকে, একজন এদিকে, কিছু চেঞ্জ হচ্ছে? এটা দেখো, এটাতে কি আছে? ডাবল বন্ড। এখানে ডাবল বন্ডের এই কার্বনটা থেকে ডিফারেন্ট গ্রুপ আছে, কিন্তু এই কার্বনটাতে এদিকেও যা সেম, ওদিকেও সেমই আছে। দেখো দুদিকেই মানে পুরো সাইক্লিকটাই এমন ভাবে আছে, সাইক্লিক রিংটা এমন ভাবে আছে, এই কার্বনটার এদিকেও যে গ্রুপ আছে, এই কার্বনটার ওদিকেও সেমই গ্রুপ আছে। তো এগেন সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে, সিস ট্রান্স হবে না। এটাতে এই কার্বনের ডিফারেন্ট গ্রুপ আছে, একটা কার্বনটাতে একটা এইচ আছে, একটা সিএল আছে, বাট এই কার্বনটাতে নিচে সবই পুরোই তো এইচ, পুরোই সিমেট্রি। এদিকেও যা যা গ্রুপ আছে, এদিকেও তাই তাই গ্রুপ আছে। এটাতে বলো, এই কার্বনে আছে এইচ আর সিএল আলাদা আলাদা, এই কার্বনেও এদিকে আলাদা গ্রুপ আছে উইথ CH3, এদিকে আলাদা গ্রুপ আছে উইথ এইচ। আর এখানে ডাবল বন্ডের সঙ্গে অ্যাটাচ দুটো কার্বনই ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ আছে। এদিকে HCl ওই কার্বনে, এদিকে এই গ্রুপটা উইথ এইচ, এদিকে এই গ্রুপটা উইথ CH3। তাহলে বি হবে হচ্ছে আমাদের কারেক্ট অপশন, যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে, গ্রুপগুলো ডিফারেন্ট হতে হবে। Which of the following alkenes shown below has the Z configuration? Z হচ্ছে সিস টাইপ।
জেড হচ্ছে সিস টাইপ, মানে হাই মলিকুলার ওয়েট वाला সেম দিকে থাকবে, বাল্কিয়ার দুটো গ্রুপ সেম দিকে থাকবে। কেন সিএসসি বাল্কিয়ার গ্রুপ হবে? ডাবল বন্ডের রেসপেক্টে, ডাবল বন্ডের রেসপেক্টে এটা বাল্কিয়ার গ্রুপ, এটাও বাল্কিয়ার গ্রুপ। আর বি এর রেসপেক্টিভে তোমার এই সাইডে CH3 ওইদিকে C2H5 আর ওই সাইডে CH3 আছে, তাহলে এটা ট্রান্স হবে বিটা ট্রান্স হবে সি তে এখানে CH3 দেখ কোন দিকে কোন গ্রুপ আছে এবার বল। বাল্কিয়ার গ্রুপ দুটো সেম সাইডে হতে হবে। এই একটাতে তো সেম সাইড আছে আর ওটাই তো সেম কার্বনের সাথে দুটোই এইচ আছে। এক্স্যাক্টলি, এখানে তো কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজমই হবে না, কারণ এই কার্বনের তো দুটোই এইচ, সেখানে সিস ট্রান্স পসিবলই না, জিওমেট্রিক্যাল আইসোমারিজমই হবে না, আউট হয়ে গেছে। এটাতে বাল্কিয়ার গুলো ক্লিয়ারলি অপোজিটে আছে, বাল্কিয়ার গ্রুপগুলো অপোজিটে, সেটা ই টাইপ, ট্রান্স টাইপ ই। এটাতে এটা তো একই রকম ভাবে আছে, বাল্কিয়ার গ্রুপগুলো অপোজিটে আছে, আর এটাতে হবে না, দুটোই এইচ এইচ আছে, কার্বনের দুটোই এইচ এইচ আছে। এটাতেই খালি দেখা যাচ্ছে বাল্কিয়ার গ্রুপগুলো, এই কার্বনের বাল্কিয়ার গ্রুপ হচ্ছে এইটা, আর এই কার্বনের বাল্কিয়ার গ্রুপ হচ্ছে এই পুরো বড় গ্রুপটা, যারা কিনা সেম সাইডে আছে, ডাবল বন্ডের সেম সাইডে আছে, রাইট? ডাবল বন্ড থেকে সেম সাইডে আছে, তাই এটা হবে হচ্ছে তোমার জেড আইসোমার। দেখছি আর দু একটা এমসিকিউ করে নি। এটা খুব সোজা কোয়েশ্চেন, বল দেখে। ওই যে কতগুলো কাইরাল কার্বন আছে খুঁজে বার করতে, একদম অ্যাসিমেট্রিক কার্বন হচ্ছে কাইরাল কার্বন। টোটাল কতগুলো অ্যাসিমেট্রিক কার্বন আছে খুঁজে বার করতে বলেছে। প্রত্যেকটা কারণে নতুন করতে হচ্ছে, এটা হবে না, মলিকুল দেখতে এরকম। কতগুলো কার্বন আছে খুঁজে বার করতে বলেছে, যেখানে চারটে গ্রুপই ডিফারেন্ট। আনসার বলছে 5টা আছে, খোঁজো, ওটাই তো কাজ। দেখ একটা একটা করে দেখছি। আগেটা ঠিক ছিল স্যার, হ্যাঁ আগেটা ঠিক ছিল, এটা জানো না টিপি শিফট স্যার। বেনজিনটা তো মানে আছে, তো মাথার উপরে কি ওই ওটা বাইসাইক্লো কম্পাউন্ড। বাচ্চা আপনি দেখ স্টার কার্বন গুলো হচ্ছে বলছে কাইরাল কার্বন। আচ্ছা, এই কার্বনটাতে এদিকে একটা গ্রুপ, এদিকে আলাদা গ্রুপ, এদিকে আলাদা গ্রুপ, একটা এইচ, চারটে আলাদা। এই কার্বনও এদিকে আলাদা গ্রুপ, ওদিকে আলাদা গ্রুপ, তার সঙ্গে হচ্ছে আরে এইটা লেগে আছে, এদিকে আলাদা গ্রুপ, রিং এর ব্রিজ, এখানে একটা এইচও আছে, চারটে আলাদা গ্রুপ। এই কার্বনটাতে এটা আলাদা গ্রুপ উইথ নাইট্রোজেন, এটা আলাদা গ্রুপ, এটাই সাইক্লিক রিংটার পার্ট, একটা এইচ আছে। একইভাবে এই কার্বনে এদিকে অক্সিজেন, এদিকে এটা আলাদা, এটা আলাদা, একটা এইচ আছে, চারটে। আর একটা বলছে এইটা, এটা তো ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে, এটাই খুঁজে পেয়েছিলে, বাট এখানে আরো চারটে আছে। সো প্রথম কথা, প্রথম দেখবে কোনটা? প্রথম তো দেখবে CH3 কার্বনকে দেখবে না, CH2 কার্বনকে দেখবে না, বেনজিনওয়ালা কার্বনকে দেখবে না। সেটা বাদ দিয়ে আর কার্বন পড়েই আছে কটা বলো? বেনজিনেই ম্যাক্সিমাম কার্বন চলে গেছে, দেখার ব্যাপার নেই। এটা পেয়ে গেছো, দেখার ব্যাপার নেই। CH3 কার্বন, দেখার ব্যাপার নেই। বেনজিনে সব কার্বন চলে গেছে, দেখার ব্যাপার নেই। মানে পুরো ফোকাসটা তোমার এইখানেই থাকা উচিত। খুঁজতে হলে এইখানেই খুঁজতে হবে। হ্যাঁ, পয়েন্টগুলো এইগুলো, এই পার্টটাতে কিন্তু বড় সাইজ বলে ঘাবড়ানোর কিছু নেই, এই পার্টটাতে দেখার মতন কিছু নেই, কারণ এগুলো বেনজিনে ভর্তি। বেনজিনে কার্বন তো হবেই না কোনোদিনই কাইরাল, দুটো তো পাই বন্ড আছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাহলে বলো কেমন এমসিকিউ, কি বুঝলে বলো? পারা যাবে এক্সাম হলে? আইসোমারিজম অ্যাপারেন্টলি তো মনে হয় খুবই সোজা। কি সৌরাতোষ, কি বুঝলে শীর্ষ? হ্যাঁ, অবভিয়াসলি অনেকগুলো চ্যাপ্টার ইন্টার রিলেটেড থাকছে। চ্যাপ্টার যত আগে এগোবে তত হচ্ছে ব্যাপারটাতে গ্রিপ আসা শুরু হবে, কিন্তু পারা যাবে কি যাবে না?
মানে কনফিডেন্স আসছে কি আসছে না, শীর্ষকে জিজ্ঞেস করছি। অবভিয়াসলি গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে না কনফিডেন্স আসছে, এতই লো ভয়েসে এলো আওয়াজটা। হ্যাঁ, বেশ কিছু জায়গাতে অবভিয়াসলি বুঝতেই পারছি এগুলো সবই অনেকটাই হায়ার জায়গাতে চলে যাচ্ছে আস্তে আস্তে, এবং এগুলো কোনো একটা টপিক থেকে এক্সাম হলে কখনোই এটা এক্সপেক্ট করে লাভ নেই যে কোনো একটা টপিক থেকেই কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন অলওয়েজ মিক্সড অফ চ্যাপ্টার্স থেকেই উঠবে, ঠিক আছে? দুটো তিনটে চ্যাপ্টারের কনসেপ্ট মিলিয়ে একটা কোয়েশ্চেন তৈরি হবে। সো অবভিয়াসলি দুটো তিনটে চ্যাপ্টার যত যত পড়বে, যত যত বুঝবে, তত তত সুবিধা হবে। আমি বোর্ড ওয়ার্কটা ক্লাস গ্রুপে পোস্ট করে দেবো। সৌরতোষ, বলো তোমার কি এক্সপিরিয়েন্স? যথেষ্ট কিন্তু চাপের ছিল জায়গাগুলো। সৌরতোষ, কিরে সৌরতোষ, আউট হয়ে গেছিস নাকি তুই? তুই কি ঘুমিয়ে পড়েছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে এমসিকিউ ক্লাসটা শেষ করছি। তোমরা বসে থাকবে, উঠবে না। যারা অনলাইন আছে তারা লিভ করতে পারো।